পেটের চর্বি কমাতে চান, এইটা করুন, এইটা করুন, হবে না বস। যে জিম করলে নাকি সেক্স প্রবলেম হয়, ছোট হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে না। এসি জিমে নাকি জিম করলে ভালো জিম হয় না, এরকম মানে ব্যাপার লোকাল নয়। লোকেরা বলে আর কি। যদি কেউ ধরো যে কোনো একটা সাপ্লিমেন্ট অ্যাফোর্ড করতে পারে, এর থেকে বেশি তার সামর্থ্য নেই, তো তুমি কোন সাপ্লিমেন্টটা সাজেস্ট করবে তাকে? এই প্রোটিন পাউডার বা জিম করলে হস্তমৈথুন করা যাবে না? আচ্ছা, বেস্ট প্রি ওয়ার্কআউট কি হতে পারে? পোস্ট ওয়ার্কআউট সব থেকে ভালো কি হতে পারে? সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষমতা নেই, সে অল্টারনেটিভ কি ইউজ করতে পারে? অনেকে বলে আরে দেখ না হ্যাঙ্গারে যেন জামা ঝুলছে, তালপাতা সেপাই, বুলি হওয়া, লোকে জাজ করতো, এইগুলো ভেবে না আমি জিম করতাম কি লাস্ট স্টেপস মারতেই হবে, নাহলে আমার প্রিয় মানুষটাকে হারাবো। প্রথম দিন জিমে গিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম সত্যি কথা বলতে, কারণ জিমে গেছি সবাই দেখছি হিংস্র প্রাণীর মতো ওয়েট ওঠাচ্ছে, ঘেমে যাচ্ছে। কতখানি খরচা হতে পারে মান্থলি যদি ওরা জিম আর ডায়েট করতে চায়? ধরো তুমি গেনিং ফেজে প্রোটিনের পরিমাণটা অতটা বাড়াতে না পারলেও তোমাকে ওই ফেজেতে প্রোটিনের পরিমাণটা বাড়াতেই হবে। তোমার প্রিয় এক্সারসাইজ? ব্যাকের যে কোনো এক্সারসাইজ। প্রিয় চিট মিল? বিরিয়ানি। বিরিয়ানি। আচ্ছা, তোমার ফেভারিট বডি বিল্ডার? ডোরিয়ান এটস। আচ্ছা, লেগ ডে নাকি চেস্ট ডে? বোথ। কফি নাকি প্রি ওয়ার্কআউট? কফি লাভার। আজকের পডকাস্টে আমাদের গেস্ট হচ্ছেন কাঁথি শহরেরই একজন অ্যাথলিট, যিনি ন্যাচারাল বডি বিল্ডিংয়ে প্রো কার্ড অর্জন করেছেন। তিনি কাঁথি শহরের গর্ব তো বটেই, সাথে তিনি নিজের দেশকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন। তো চলুন আজকের পডকাস্টে ওনার অনুপ্রেরণামূলক গল্প শুনবো, আর কিছু জিম সম্বন্ধে মিথ আছে, কিছু প্রশ্ন আছে, ওগুলোও আমরা ক্লিয়ার করব। তার আগে একটা কথা বলে রাখি, আমাদের কাঁথি শহরে কিন্তু এই ধরনের অনেক মানুষ আছেন যারা অ্যাকচুয়ালি প্রশংসার যোগ্য, কিন্তু আমরা ওনাদের প্রতিভাকে সেইভাবে মূল্যায়ন করি না। তো এইখানে আমি একটাই রিকোয়েস্ট করব, আজকে যিনি গেস্ট আছেন ওনার আইডিটা বা ওনার ইউটিউব চ্যানেলটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা অবশ্যই ওনাকে ফলো করো, বা যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করো, কারণ আমি মনে করি কাঁথির এই প্রতিভাগুলো নিজেদের শহর থেকে এইটুকু প্রশংসা তো ডিজার্ভ করেন। প্রথমত আমাদের শোতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার ফার্স্টে ওই ফেসবুক স্ট্যাটাসে তোমার ব্যাপারে দেখেছিলাম আর কি, তো ওইখান থেকেই আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তারপর আজকে আমার সঙ্গে শোতে বসছো। তো প্রথমে কিছু এমনি নর্মাল কোয়েশ্চেন করবো, তারপরে জিমের ব্যাপারে কিছু মিথ আছে যেটা আমাদের লোকালে প্রচলিত আর কি, ওইগুলোর ব্যাপারে কিছু কোয়েশ্চেন করবো। তো প্রথমে আমি চাইবো তুমি একটু তোমার সম্পর্কে বলো আমাদের দর্শকদের। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ নাজিম ফর ইনভাইটিং মি। এটা একটা অপরচুনিটি কি আমি আমার ব্যাপারে কিছু বলি এবং ফিটনেস ইন্ডাস্ট্রিকে নিয়ে যে মিথগুলো আছে সেই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করি। হাই, আই অ্যাম সুমন দাস, কাঁথিরই বাসিন্দা, আপনাদেরই প্রিয় ছেলে, এবং কাঁথি থেকে ন্যাচারাল বডি বিল্ডিংয়ে প্রথম প্রো কার্ড যে অ্যাচিভ করেছে সেটা হলাম আমি, এবং আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে করেছি। এবং বাস আগে গিয়ে চেষ্টা করব যাতে কাঁথির নাম যেন বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে যায়, এটাই চেষ্টা থাকবে। আচ্ছা, আমি এখানে জানতে চাইবো, তুমি যেমন বললে প্রো কার্ড তুমি অ্যাচিভ করেছো, তো এই প্রো কার্ডটা জিনিসটা কি? অনেকে তো জানে না প্রো কার্ড, আর এর প্রসিডিওরটা কি যদি কেউ পেতে চায়? প্রসিডিওর আমাদের দেশে ইনহ্যান্স ফেডারেশন অনেক আছে, রিসেন্টলি ন্যাচারাল ফেডারেশন অনেক আছে, যারা ন্যাচারাল বডি বিল্ডারদের একটা প্ল্যাটফর্ম দিচ্ছে কি নিজের ট্যালেন্টটাকে যাতে তারা শোকেস করতে পারে। এবার বেসিক্যালি অনেক ফেডারেশনের কি হয় কি, প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল গেম হয়, ডিস্ট্রিক্ট থেকে কোয়ালিফাই করলে স্টেট লেভেল গেম হয়, এবং আফটার দ্যাট যখন তুমি ন্যাশনালে গিয়ে একটা লেভেলে যাচ্ছ এবং সেখানে সবাইকে বিট করে গোল্ড আনছো নিজের ক্যাটাগরিতে, সেক্ষেত্রে তুমি প্রো কার্ড পাচ্ছ, এবং সেখানে তুমি তোমার নিজের দেশকে, মানে ইন্ডিয়াকে তুমি রিপ্রেজেন্ট করতে পারছো বিশ্বের সব সামনে। আচ্ছা, এটা হলো ব্যাপার। আর এর প্রসিডিওরটা যদি কেউ প্রো কার্ড পেতে চায় তো তাকে কি কি করতে হবে? প্রো কার্ড পেতে গেলে সর্বপ্রথম তো বস জিমে যেতে হবে, ঠিক আছে? প্রথমে তোমাকে জিমে যেতে হবে, ভালো খাবার খেতে হবে, এবং নিজের মাইন্ডসেট বিল্ড করতে হবে কি না আমি করব। কারণ কি না, লোকে মাইন্ডসেট খুব আন্ডার রেটেড, মানে আমরা প্রত্যেকে হার্ডওয়ার্কের ব্যাপারে বলি, হার্ডওয়ার্কের ব্যাপারে বলি না। এই যে ধরো আমি এলাম এখানে, জিমের দরজা খুললো, একটা প্রসিডিওর আছে কি আমি এইদিকে ঠেললে জিমের দরজাটা খুলবে, কিন্তু আমি যদি বিপরীত দিকে টানি আর প্রচুর হার্ডওয়ার্ক করি, টানছি খুলবে? এক্স্যাক্টলি, তাই না? তো হার্ডওয়ার্ক জরুরি, বাট সেই হার্ডওয়ার্কটাকে একটা দিশা দিতে হবে কি আমি হার্ডওয়ার্কটা করব, এইভাবে করব। এমন নয় যে আমি হার্ডওয়ার্ক করছি কিন্তু আমি অন্য দিশাতে করছি, দেন সেক্ষেত্রে কি হবে, তোমার যেটা গোল নয় তুমি তোমার গোল থেকে আরো অপোজিট সাইডে চলে যাবে, যেখানে তুমি গোল অ্যাচিভ করতে পারবে না। তো তোমাকে প্রথমে মাইন্ডসেট স্ট্রং বিল্ড করতে হবে যে কোনো পরিস্থিতি হোক, শীত গ্রীষ্ম বর্ষা, বলে না কেসি পালি ভরসা, এখানে এরকম কি শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আমার মন ভালো থাকুক,
কি খারাপ থাকুক, আমার ফ্যামিলিতে কিছু হয়ে যাক, আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাক, বা অর্থনৈতিক যে কোনো সমস্যা হোক, আমি গিভ আপ করবো না, আমি করতে থাকবো। দেন ধীরে ধীরে ডিস্ট্রিক্ট খেলবে, স্টেট খেলবে, এবং তারপরে গিয়ে তো প্রসিডিওরে তুমি মেহনত করতে থাকলে তুমি ফল পাবেই প্রো কার্ডের মাধ্যমে। আচ্ছা দাদা, তোমার বডি বিল্ডিং এ একজন নিশ্চয়ই অনুপ্রেরণা থাকে সবার, তো তোমার অনুপ্রেরণা কে ছিলেন? ফার্স্ট অফ অল, আমার কোনো বডি বিল্ডার অনুপ্রেরণা ছিল না। আচ্ছা। আমি যখন খুব ছোট ছিলাম, আই ওয়াজ এ স্কিনি কিড, একটা এরকম পাতলা ছেলে, শ্যামবর্ণ গায়ের রং। তোমরা সবাই স্কুলে গেছো, তুমি জানো যে একটা পাতলা যখন ছেলে যায়, এটা বেশি হয়েছে। হ্যাঁ হয় না যে কি আমরা স্কুলে যাই তো অনেকে বলে আরে দেখ না হ্যাঙ্গারে যেন জামা ঝুলছে, তালপাতা সে পায়, বুলি হওয়া, লোকে জাজ করতো, তাই না? একদম। তো আমি না যেখানে যেতাম দেখতাম যে বন্ধুরাও ফটো তুলতে চাইছে না, এরকম টাইপের ব্যাপার কিছু সিচুয়েশন ঘটেছিল। সো এগুলো না মেন্টাল পিসকে খুবই হার্ট করতো। সো আমি একটা রাস্তা খুঁজছিলাম যেখানে গিয়ে আমি এমন একটা জায়গায় যাব যেখানে গিয়ে কোনো ব্যক্তি আমাকে জাজ করবে না, লোকে জাজ করবে না আমি কেমন ড্রেস পরে আছি, আমি কেমন দেখতে। তো সেই সময় আমার একজন মামা হন, অভি মাইতি, অনেকেই চেনেন। হ্যাঁ, অভিদাকে চিনি। হ্যাঁ, তো ও জিম করতো। তো আমি তো প্রথমত জিমে যাইনি, ওর রুমে এই ডাম্বেল এবং এগুলো পড়েছিল, ইকুইপমেন্টস কিছু পড়েছিল, ওই আমাকে ডাম্বেল ধরা প্রথম শিখিয়েছিল। আচ্ছা। সো আমি বলতে পারি যে ওকে দেখেই প্রথমত যে আমি শুরু করেছিলাম। সো আই এম রিয়েলি গ্রেটফুল, অভির কাছে থ্যাঙ্কফুল থাকবো যে ও আমাকে প্রথমে এটা শিখিয়েছিল বলে হয়তো তারপরে গিয়ে জিনিসগুলো ঘটেছে। আচ্ছা, এই যে বলে মানে রোগা সোগার চেহারা ছিল প্রথমে, হ্যাঁ। তো প্রথম দিন জিমে গিয়ে অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম দিন জিমে গিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম, সত্যি কথা বলতে। কারণ জিমে গেছি, সবাই দেখছি হিংস্র প্রাণীর মতো ওয়েট ওঠাচ্ছে, ঘেমে যাচ্ছে, এরকম দাঁত খিচুনি দিচ্ছে। তো আমি না ভয় পেয়ে গেছিলাম কি বস, আমি একটা পাতলা ছেলে, এতগুলো মাস মনস্টারের মাঝে গিয়ে কি করে আমি নিজেকে প্রেজেন্ট করব। আর বাইরে তো লোকে জাজ করেই এসেছে, এখানে তো আরও বেশি জাজড হব। বাট ফর্চুনেটলি লোকের এগুলো ভুল ধারণা থাকে যে জিমে গেলে হয়তো লোক জাজ হবে, কিন্তু বেসিক্যালি না, জিমে না কেউ আমি সেরকম জাজ করতে দেখিনি। বাইরের দুনিয়ার সমস্ত লোক আপনাকে জাজ করবে, আপনার কাছে পয়সা আছে কি নেই, আপনি কেমন দেখতে, আপনার হেয়ার স্টাইলটা কীরকম। কিন্তু জিমে আপনার এই ডাম্বলস, এই বারবেলস, এই প্লেটস কিন্তু আপনাকে জাজ করবে না। সেই জন্য প্রথম গিয়ে ভয় পেয়েছিলাম। প্রথম যখন জিম থেকে এসেছিলাম, আমি বাড়িতে গিয়ে একটা প্লেটও তুলেছিলাম, তো আমার হাত কাঁপছিল। আচ্ছা। বাট একটা মনে না শান্তি ছিল, কি বস একটা তো জায়গা আছে যেখানে লোকে আমাকে জাজ করেনি, এইটা একটা মেন্টাল পিস ছিল আমার। আচ্ছা, এই যেমন বললে অভিদা সাপোর্ট করেছিল, তো বাকি বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাপোর্টটা কেমন ছিল? ফ্যামিলির সাপোর্ট পরে গিয়ে তো খুবই সাপোর্ট পেয়েছি আমি ফ্যামিলির সাপোর্ট। অ্যাকচুয়ালি আমি যখন শুরু করেছিলাম তখন তো ভাবিনি যে আমি ফিটনেস লাইনেই চলে যাবো। আচ্ছা। মানে হয় না কি ভাই, বাইরে ঘুরছো, বন্ধুদের সাথে আড্ডা মারছো, চল ভাই জিম থেকেই ঘুরে আসি টাইম পাস করার জন্য। তো এইগুলো করতে 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 জিনিসগুলোর প্রতি না ভালোবাসা হয়ে গেছিলো। বাট ওয়ান পয়েন্ট অফ টাইম যখন আমি ইঞ্জিনিয়ারিং করছি, সম্ভবত 2014 হবে, কিছু এরকম ইনসিডেন্ট ঘটেছিল যে ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে না, নিজেকে পরিবর্তন করাটা খুব দরকার। কারণ আমরা জানি চেঞ্জ ইজ পার্মানেন্ট, মানে পরিবর্তনই সংসারের নিয়ম বলা হয়। আর যদি আমি নিজেকে পরিবর্তন করতে না পারছি, দেন আই এম নট ডুইং জাস্টিস টু মাই সেলফ। আমি নিজের প্রতি এবং নিজের প্রতিভার প্রতি জাস্টিস করছি না। তো ওগুলো খুব আঘাত লেগেছিল, কিছু মানুষের কিছু কথা খুবই গায়ে লেগেছিল। একটা ডায়েরি বানিয়েছিলাম, ওই ডায়েরিতে না আমি লিখে রেখেছিলাম, এগুলো রিয়েল লিখে রেখেছিলাম কি আমাকে বলেছে হ্যাঙ্গার, তোকে দেখলে মনে হয় হ্যাঙ্গারে জামা ঝুলছে, হ্যাঁ তোর চুলটা কাকের বাসার মতো। তো আমি না ভাবতাম ইয়ার একদিন এই দিন আসবে যে এই দিনগুলোকে আমি চেঞ্জ করব। আমি কি চেঞ্জ করব? আমি মনে করি মানুষের মধ্যে অতটা যোগ্যতা থাকে না, যদি না ভগবানের আশীর্বাদ থাকে, গডস প্ল্যান থাকে। তো আমি ভাবছিলাম কি ভগবানের আশীর্বাদে একদিন এই জিনিসগুলোকে চেঞ্জ করব। আর এইগুলোই না অ্যাজ এ ফুয়েল ইউজ করেছি আমি। মানে হয় না সবসময় লোকে বলে যে রাগ করিস না বাবু, খাবার কেন, মা বলে না দেখবে বাড়িতে, তুমি যদি খাবার না খাও বাবু রাগ করিস না, খাবারটা খেয়ে নে। কিন্তু না, এই যে প্রত্যেকটা ইমোশন যেটা আমাদের মধ্যে আছে, ইটস কাইন্ড অফ কি আমরা সেই ইমোশনগুলোকে কি করে ইউজ করছি। রাগের বশে কাউকে মেরে দিলাম সেটা নয়, কিন্তু সেই রাগটাকে, একটা সিনেমা ছিল না গুস্সে কেউ পালনা শিখ, তো গুস্সে কেউ পালনা না, ওই রাগটাকে আমি নিজের ভেতর না পালন করছিলাম, লোকে কি বলেছে। এবং যখনই জিমে গিয়ে আমার মনে হতো যে না ভাই লাস্ট রেপস মারছি, হচ্ছে না, দেন ওই সমস্ত জিনিসগুলো আমার মাথায় আসতো এবং সেগুলো অ্যাজ এ ফুয়েল আমি ইউজ করতাম কি বস যদি আজকে তুই এই রেপসটা না মারিস তাহলে তোর এই চেঞ্জটা আসবে না। ফর অ্যান এক্সাম্পল, মানে আমি তখন ডোরিয়ান নেটসের একটা ডোরিয়ান নেটস 6 টাইম মিস্টার অলিম্পিয়া, যদি বডি বিল্ডারের মধ্যে বলো, আমি ওনার ভিডিও দেখতাম। উনি বলছিলেন যে যখন তুমি জিমে যাবে তোমাকে তোমার মাইন্ডসেটটাকে এমন একটা জোনে নিয়ে যেতে হবে যেটা ডু অর ডাই মাইন্ডসেট।
ফর অ্যান এক্সাম্পল ভাবো কি ভাই তুমি বারবেল প্রেস মারছো, বেঞ্চ প্রেস মারতে যাচ্ছ এবং তুমি মারতে পারছো না, তখন তুমি ভাবো কি তোমার একটা বাচ্চা বা তোমার প্রিয় কোনো ব্যক্তি, সে মাও হতে পারে বা বাবা, সে ট্রাকের নিচে আছে এবং তোমাকে ট্রাকটাকে তুলে ধরতেই হবে, আর এটা তোমার লাস্ট রেপ, যদি তুমি এটা তুলে নিচ্ছ তাহলে তোমার বাচ্চাটা বেঁচে যাবে বা তোমার যে প্রিয় মানুষটা সে মানুষটা প্রাণে বেঁচে যাবে। তো এইগুলো ভেবে না আমি জিম করতাম কি লাস্ট রেপস মারতেই হবে, নাহলে আমার প্রিয় মানুষটাকে হারাবো, মানে মানে একটা আলাদাই জোন, মানে ওই জোন হয়ে যেতাম না, যখন নিজেকে আইসোলেট করে নিতাম জিমের ভেতরে, তখন আমি দেখতাম যে না আমি ভগবানের আশীর্বাদে পারফরমেন্সটা বেটার করতে পারছি। এটাই ছিল। আচ্ছা, ধরো তুমি যে লক্ষ্যে পৌঁছেছো, আরো তোমার নেক্সট আরো লক্ষ্য আছে, তো এত দূর অবধি যে এসেছো, কাঁথির মানুষদের ভালোবাসা কেমন পেয়েছো? কাঁথির মানুষদের ভালোবাসা বলতে আসলে সেরকমভাবে কাঁথিতে তো আসা হয় না, যখনই সুযোগ পাই বলে না যে মাটির একটা টান থাকে, তো মাটির টানে ছুটে আসি কাঁথিতে। যখনই যাই রাস্তা দিয়ে, আগে যখনই রাস্তা দিয়ে যেতাম আই ফিল কি নর্মাল একটা মানুষ যাচ্ছে, যদি আমি এখনও মনে করি আমি নর্মাল, মানে এটা কিন্তু নিজের ভেতরে কোনো ইগোইস্টিক সেন্সে আমি বলছি না জিনিসগুলো, বাট এবারে যখন এলাম, আমি এখন বাসে করে আসছি বা রাস্তা দিয়ে হাঁটছি, লোকে এসে দেখা করছে, একটা ছোট বাচ্চা এসে প্রণাম করছে, হ্যান্ডশেক করছে, তো মানে লাইফে যখন কোনো জিনিস প্রথম হয় না, তুমি মানে এক্সপ্রেস করতে পারো না কি তুমি সেই ইমোশনটাকে কি করে এক্সপ্রেস করবে, সে কাইন্ড অফ এ থিং কি আমার সাথে এগুলো প্রথমবার ঘটছে, তো আমি না কি করে এগুলো এক্সপ্রেস করব, আমি মানে ভাষায় বর্ণাতীত, মানে আমি বর্ণনা করা যাবে না জিনিসগুলো, বাট হ্যাঁ ভালোবাসা অনেক পাচ্ছি এখন। আশা করি উনাদের ভালোবাসা থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে আগে গিয়ে আরো গ্রো হবে, কাঁথির নাম একদম উজ্জ্বল হবে। আর এই একটা জিনিস দেখবে, ধরো কেউ রাস্তায় এমনি ড্যান্স করছে বা কোনো ভুলভাল ভিডিও বানাচ্ছে, ওদের অনেক লোক অ্যাপ্রিসিয়েট করছে বা অনেক ভিউজ পাচ্ছে, কিন্তু তুমি ধরো একটা ভালো কাজ করছো, কিন্তু সেই জায়গাটায় অ্যাপ্রিসিয়েশনটা অনেকটা কম, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো? না, এটাকে পজিটিভলি দেখছি, কারণ কি যে কোনো পজিটিভ জিনিস যখন নতুন শুরু হয় না, মানুষ সেটাকে একসেপ্ট করতে সময় লাগে। যখন কম্পিউটার চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন, আমাদের দেশে প্রথম এসেছিল, মানুষ কম্পিউটারকেও মেনে নেয়নি, আজকে তো কম্পিউটার ল্যাপটপ ছাড়া কিছু চলেই না, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, তাই তো ওই প্রসিডিওরে আছে। তো যে কোনো জিনিস যখন প্রথম আসে পজিটিভ জিনিস, মানুষ ওটাকে সঠিকভাবে নেয় না। বডি বিল্ডিং ইন ইন্ডিয়া এখন গ্রো করছে, বা স্টিল আমি মনে করি এটা ইনিশিয়াল ফেজের একটু উপরে গেছে, এখনও এরকম নয় যে কম্পিটিটিভ ফেজে চলে গেছে। আর হ্যাঁ, যারা ইনস্টাগ্রাম হোক বা ফেসবুকে হোক কিছু ভালগার ভিডিও বা নেকেড ভিডিওতে যারা লাইক কমেন্ট করছে, আমিও তো ওই বয়সটা পেরিয়ে এসেছি, আমি একটা জিনিস খুব ভেবেছিলাম কে বস, আমি এমন একটা ভিডিওতে লাইক কমেন্ট করছি, ভিউজ দিচ্ছি, কালকের ডেটে যদি আমার একটা মেয়ে হয় বা আমার একটা ছেলে হয়, সে দেখছে যে আচ্ছা এরকম ভিডিও করলে বোধহয় লাইক কমেন্টস প্রচুর পাওয়া যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়, ওটা আসলে ভালোবাসা নয়, মানে ওটা ঠিকই ভালোবাসা নয়, ওটা তো নোংরামি। তো আমি ওদের মানে ওদের হেটের মানে ওটা ওদের কাজ, আমি ওদেরকে ঢুকছিও না, বাট তুমি বা আমি কি চাইবো যে আমার বাড়ির ছেলে মেয়েরা ওরকম টাইপের ভিডিও করুক যেখানে গিয়ে মানুষের ভিউজ আসবে বাট সম্মানটা থাকবে না? হয়তো তোমাকেও যদি জিজ্ঞেস করি তুমি বলবে না আমি চাইবো না, আমার ক্ষেত্রেও সেম, আমি চাইবো না। তো যখন আমি আমার বাড়ির কোনো ব্যক্তির ক্ষেত্রে যে জিনিসটা চাইবো না, তো আমি সেই জিনিসটাকেও বাইরে সাপোর্ট করবো না, বা আমি সাপোর্ট করিও না জিনিসগুলোকে। হ্যাঁ তারা করছে তাদের ব্যাপার, এখন তো মানুষ অনেক কিছুই করছে, বাট তাদের ব্যাপার। বাট হ্যাঁ এটা ইনিশিয়াল ফেজে আছে, ধীরে ধীরে গ্রো করছে, মানুষ বুঝবে। আর এটা একটা মোটিভেশন। যখন ইনহ্যান্স বডি বিল্ডিংও কে জানতো? কেউ জানতো না তো। এর আগে আর্নল্ডের আগেও লোকে ইনহ্যান্স বডি বিল্ডিং করেছে, ইউজিন স্যান্ডো হয়েছে জিনিসগুলো, কিন্তু আর্নল্ড যখন এসেছিল, আর্নল্ড ওয়াজ এ শোম্যান। ও কি করেছিল, বডি বিল্ডিংটাকে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করেছিল, যাতে লোকের বডি বিল্ডিং এর বিষয়ে ধারণাটা ক্লিয়ার হয়েছিল। সো ইফ কাঁথি থেকে যদি আমি প্রথম হই, দেন আই এম গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল কি আমাকে ভগবান এই অপরচুনিটিটা দিয়েছে কি ভাই তুমি একটা পজিটিভ জিনিস মানুষের মাঝে শেয়ার করো, যেখানে 10টা মানুষ সুস্থ থাকতে পারবে। আচ্ছা, এইবার যে প্রশ্নগুলো করব, ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশন মানে 11-12 যারা নতুন বাচ্চারা জিম শুরু করছে তাদের জন্য এটা অনেকটা ইম্পর্ট্যান্ট। কারণ অনেকে মিসগাইড করে আর কি, এখন পাড়ার দাদারা হোক বা জিমে যারা অনেকে জানে না তারা মিসগাইড করে যে জিম করলে নাকি সেক্স প্রবলেম হয় বা জিম করলে যে ছোট হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে না? হ্যাঁ আছে। ওইটার ব্যাপারে তুমি একটু মানে ঠিকঠাক গাইড করে দাও। বেসিক্যালি এরকম জিনিস শুনতে হয় আজকাল। এর কারণ আসলে পাড়ার দাদারা দায়ী বলবো না, কিছু কিছু ব্যক্তি যারা আগে জিম করেছেন এবং তারা ন্যাচুরালি করেননি বা অন্যভাবে কোনো কিছু সাবস্টেন্স ইউজ করেছেন,
এবং সেক্ষেত্রে তার সাইড এফেক্ট হয়েছে। তো ওনারা কি হয়েছেন যে একটা ইন্ডাস্ট্রি থেকে ওনাদের মন উঠে গেছে এবং সেভাবে ওনারাই এগুলো বলে বলে বেরিয়েছেন। ইউটিউবে দেখতে পাবে অনেক কিছু, যাই হোক, সেগুলো তাদের ব্যাপার। বাট বেসিক্যালি এগুলো শুনতে হয় যে ছোট হয়ে যায়, টেস্টি শ্রিঙ্ক হয়ে যায়। বাট যাদের এই বিষয়ে ডাউট আছে, আই ওয়ান্ট টু ক্লিয়ার দিস, কি আমাদের গ্ল্যান্ড আছে, ঠিক আছে, এটাকে বলে এইচপিটি অ্যাক্সিস, মাথার এখানে হাইপোথ্যালামাস আছে, আচ্ছা, তারপরে আছে পিটুইটারি, তারপরে আছে টেস্টিস, ঠিক আছে। এবার যে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থেকে একটা হরমোন রিলিজ হয় যার নাম হলো জিএনআরএইচ হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। জিএনআরএইচ হরমোন হাইপোথ্যালামাস থেকে কোথায় যাচ্ছে? পিটুইটারিতে। অ্যাক্সিস না, হাইপোথ্যালামাস, পিটুইটারি অ্যান্ড টেস্টিস, পিটুইটারিতে এলো। জিএনআরএইচ থেকে ওখানে দুটো ভাগে বিভক্ত হলো। একটা হলো, আমি যদি সিম্পল ভাষায় বোঝানোর জন্য বলছি, একটা হলো এলএইচ আর একটা হলো এফএসএইচ। এলএইচ মিনস লিউটিনাইজিং হরমোন অ্যান্ড এফএসএইচ মিনস ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবারে ওটা আমাদের টেস্টিসে যাচ্ছে এবং টেস্টিসে গিয়ে ওটা লেডিক সেল এবং সার্টোলি সেলে গিয়ে এফএসএইচ স্পার্ম ক্রিয়েট করছে এবং এলএইচ থেকে ক্রিয়েট হচ্ছে টেস্টোস্টেরন। এটা হলো হোল প্রসিজিওর। আচ্ছা, এবারে এক্ষেত্রে টেস্টিস শ্রিঙ্ক হয়ে যাচ্ছে বা কারো সেক্স প্রবলেম হচ্ছে, এটা কাদের ক্ষেত্রে হচ্ছে? ধরো কোনো ব্যক্তি, একটা নর্মাল ব্যক্তি, ধরো পার ডে 7 mg per DL ডেসিলিটার টেস্টোস্টেরন রিলিজ হচ্ছে, যার জেনেটিক্স খুব ভালো। এবার ধরো কোনো ব্যক্তি বাইরে থেকে এরকম কিছু এএস ইউজ করছে, মানে অ্যানাবলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড ইউজ করছে, এবং সেখানে তার টেস্টোস্টেরনের ডোজেসটা অনেক, আচ্ছা, টেস্টোস্টেরনের ডোজেসটা কিন্তু অনেক। সেক্ষেত্রে কি হচ্ছে বডির কাছে একটা রেসপন্স আসছে কি, ভাই তোমার বডিতে অলরেডি টেস্টোস্টেরন আছে অনেক, তাহলে তোমাকে আর প্রডিউস করার দরকার নেই, টেস্টিস হচ্ছে প্রডিউস করার দরকার নেই। এটাকে ফিডব্যাক থিওরি বলে। তো বডি কি করছে, যখন কোনো জিনিসটাকে তুমি অনেকদিন ধরে ইউজ করবে না, যদি তুমি লোহা অনেকদিন ধরে না ইউজ করো, কি হবে? মূর্ছে পড়ে যাবে। এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি, উদাহরণের জন্য। তো সেক্ষেত্রে কি হবে, বডি ন্যাচারালি টেস্টোস্টেরন প্রোডাকশন করা বন্ধ করে দেবে। আচ্ছা, যখনই বন্ধ করে দেবে তখন ওটাকে অ্যাট্রফি বলা হচ্ছে, ঠিক আছে, টেস্টিস শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। বাট যারা নর্মালি জিম করছে, নর্মাল সাপ্লিমেন্টস ইউজ করছে, তাদের ক্ষেত্রে এগুলো হওয়ার কোনো প্রসঙ্গই নেই, কোনো কথাই নেই। সো যারা 11-12 পড়ছো বা যারা নতুন জিম শুরু করছো, এগুলো থেকে মিসগাইড হবে না। অনেক ধরনের মিথ আছে। তুমি আজকে ফেসবুক খুলে নাও, পেটের চর্বি কমাতে চান, এইটা করুন, হবে না বস। এগুলো মিসগাইড কেন বলো তো? আজকাল জামানা হলো চটমাংনি পটবিয়া, মানে কি বলতো, আমরা এমন কিছু খাবারও খাইতে গেলে যেটা তাড়াতাড়ি হয়ে যায়, ম্যাগি 2 মিনিট মে, ম্যাগির অ্যাডেও বলছে 2 মিনিট মে। কেন বলছে? কারণ ওরা জানে অ্যাডভার্টাইজমেন্টটা করার সময় যে ভাই মানুষ তাড়াতাড়ি জিনিস খুঁজছে, তাড়াতাড়ি চাই, সব তাড়াতাড়ি চাই, বিয়ে করবো তাড়াতাড়ি চাই, গার্লফ্রেন্ড চাই তাড়াতাড়ি চাই, সব তাড়াতাড়ি চাই মানুষের। এবার ওই জন্য ওইভাবে অ্যাড করছে। এবার মানুষের মাইন্ডসেট কি, আচ্ছা তাহলে আমি এইটা করবো তো পেট কমে যাবে, পা উঠাবো তো পেট কমবে না। যতক্ষণ না আপনি ফ্যাট লস প্রসেসে ক্যালোরি ডেফিসিটে যাচ্ছেন, আপনার পেট কমছে না। ক্যালোরি ডেফিসিট ইজ দ্য মেন থিং। লোকে বলে কার্ডিও ছাড়া পেট কমে না। আমি আপনাকে বলছি যে আমি এই যে প্রেপ করলাম, আমি একটাও কার্ডিও সেশন করিনি, একটা সেশনও কার্ডিও করিনি। এটা ডেফিনেটলি একটা রেসপন্স, মানে একটা আমি এক্সপেরিমেন্ট করছিলাম নিজের সাথে, কি কার্ডিও না করলে কি কমবে না। আমি একটা সেশনও করিনি, বাট আমি ক্যালোরি ডেফিসিটে ছিলাম। কার্ডিওভাস্কুলার সিচুয়েশন কখন হচ্ছে? আমাদের হার্ট রেট 60-70 হচ্ছে, যখন আমরা দেখবেন কোনো হাই ইন্টেন্সিটি কাজ করছি, তখন আমাদের হার্ট রেট বেড়ে 120-110 এরকম হয়ে যাচ্ছে। ওই যে সিচুয়েশনটাকে বলা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিচুয়েশন। তো কার্ডিও মানে খালি এটাই নয় যে ছুটতে হবে, এরকম তো নয়। একটা লোক যে সুইমিং করছে সেও কার্ডিও করছে, একটা লোক যে ড্যান্স করছে সেও কার্ডিও করছে। আমাদের মা কাকিমারা বা জেঠিমারা যে বাড়ির কাজ করছে, সিঁড়ি দিয়ে উঠছে, সেক্ষেত্রে সেটাও তো কার্ডিও। তো এগুলো অনেক মিথ আছে। আমি বলছি না যে কার্ডিও করার দরকার নেই, কার্ডিও দরকার, বাট কার্ডিও ইজ গুড ফর ইয়োর হার্ট অ্যান্ড লাংস। বাট কেউ যদি বলছে যে কার্ডিও ছাড়া ফ্যাট লস সম্ভব নয়, সেটা আমি মানতে পারছি না। কারণ এটা খালি আমার বডিতে আমি এক্সপেরিমেন্ট করিনি, আমার এরকম অনেক স্টুডেন্টরাও আছে, এবং 5 বছরের অভিজ্ঞতা এরকম অনেক স্টুডেন্টরাও আছে যারা বিনা কার্ডিও করে, মানে বিনা কার্ডিও ইন আমি বলতে পারছি ছোটাছুটি, এই যে ছুটছে, লাফাচ্ছে, এই করছে, ওগুলো ছাড়াও ফ্যাট লস হয় যদি তুমি ক্যালোরি ডেফিসিটে থাকো। একটা জিনিস তুমি বললে, এখনকার মানে ওই তাড়াতাড়ি কিছু পাওয়ার ইচ্ছায় অনেকে টেস্টোস্টেরন বুস্টার বা ওই স্টেরয়েড নেয়, তখন বডি ন্যাচারালি টেস্টোস্টেরন বানানোটা বন্ধ করে দেয়, তখনই লোকের প্রবলেমটা হয়। না, টেস্টোস্টেরন বুস্টারটা আলাদা। আচ্ছা, বুস্টারটা আলাদা। টেস্টোস্টেরন বুস্টার মানে কি বুস্ট করছে। ধরো কোনো ব্যক্তি টেস্টোস্টেরন ডাউন আছে, ও বুস্ট করবে, ও কিন্তু ইনহ্যান্স করতে পারবে না।
যে আচ্ছা। ধরো এতটা দরকার ও নিয়ে নিলে ও এরকম হয়ে গেল, না ওটা করবে না, তাহলে লোক স্টেরয়েড ইউজ করতো না, টেস্টোস্টেরন বুস্টার ইউজ করবে। আচ্ছা। ও যতটা দরকার ততটা অবধি আনার চেষ্টা করবে। স্টেরয়েড ইজ এ ডিফারেন্ট থিং। স্টেরয়েড কি করছে, তোমার অর্গ্যানসের উপরও কাজ করছে, রিসেপ্টরের উপর কাজ করছে এবং তোমাকে ওটাকে ইনহ্যান্স করছে, মানে যতটা তোমার টেস্টোস্টেরন হওয়ার দরকার নেই তার থেকেও বেশি করছে। আচ্ছা, তখনই বডি ন্যাচারাল টেস্টোস্টেরনটা প্রডিউস করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে সিং হয়, ওটাকে অ্যাট্রফিও বলা হয়ে থাকে। আচ্ছা এটা হলো ব্যাপার। আচ্ছা, একটা নতুন ছেলে জিমে এসে সব থেকে বড় ভুল বা মানে সাধারণ ভুল যেটা, ওটা কি করে? মানে ধরো কেউ নতুন জিমে এলো, মানে কি ভুলটা বেশিরভাগ হয়? ভুল তো অনেক ধরনের হয়, অনেককে দেখি ওভার ট্রেনিং করতে, অনেককে দেখেছি আন্ডার ট্রেনও করতে, ঠিক আছে। এবার ডিপেন্ড করে কি তার বডি টাইপ কি ধরনের হয়। একটোমর্ফ বেসিক্যালি সেলডনস থিওরি, এটাকে বলা হয় সেলডনস থিওরি। সেলডনস থিওরি অনুযায়ী আমাদের বডি টাইপ বেসিক্যালি 3 ধরনের হয়ে থাকে, একটা হলো একটোমর্ফ, একটা হলো এন্ডোমর্ফ, একটা হলো মেসোমর্ফ। এবার প্রথমে বুঝতে হবে, এবার সে তো বুঝতে পারবে না, সে তো নতুন, অ্যাজ এ ট্রেনার যে আছে তাকে বুঝতে হবে যে এই ব্যক্তির বডি টাইপ কেমন এবং তাকে কি ধরনের ওয়ার্কআউট করা দরকার। আচ্ছা, এগুলোর আগেও দরকার কি, তাকে নর্মালি ওয়ার্ম আপ করালো, ঠিক আছে, মোবিলিটি ওয়ার্কআউটগুলো করালো, জয়েন্টসের ওয়ার্কআউটগুলো করালো, ওগুলো স্ট্রেচিংগুলো করালো এবং তারপরে পশ্চাৎ ঠিক করে ব্যায়ামগুলো সঠিকভাবে করানো। বাট কিছু কিছু ছেলে হয় ট্রেনারের ভাই কথাও শোনে না, ঠিক আছে, ওরা আসে নিজের মতো করে করতে থাকে, বাট সেক্ষেত্রে ইনজুরি হওয়ার চান্স বেশি। তাই আমি বলবো যারাই জিমে যাচ্ছেন, যে কোনো জিমে যাচ্ছেন, সেখানে নিশ্চয়ই ট্রেনাররা আছেন, খুব ভালো ট্রেনাররা আছেন। ট্রেনাররা না থাকলেও দাদারা আছে, দাদারা নিশ্চয়ই হেল্প করে দেবে, যদি ওনাদের বলা হয় ওনারা নিশ্চয়ই হেল্প করে দেবেন। বাট অনেক সময় কি হয়, ওভার ট্রেনিং। ধরুন আরেকটা মিথ আছে না, তুমি পাতলা, আরে তুই জিমে যাচ্ছিস, তুই তো আরো পাতলা হয়ে যাবি। এই কথাটা একদিক দিয়ে সত্যি, একদিক দিয়ে মিথ্যেও। এবার ভাবো, একটোমর্ফ বডি টাইপ একটা ব্যক্তি, আমি আজ থেকে 15 বছর আগের আমি, যার এরকম করলে হাড় দেখা যেত, ঠিক আছে। এবার আমি যাচ্ছি, আমার মাইন্ডে আছে কি, আচ্ছা যত বেশি করব তত বেশি, আমরা শুনেছি না, যত বেশি করবি, যত হার্ডওয়ার্ক বেশি করবি তত বেশি হবে। আমি প্রথমে হার্ডওয়ার্কের উদাহরণ দিয়েছিলাম যে হার্ডওয়ার্ক করো, বাট হার্ডওয়ার্কটা সঠিক দিশাতে করতে হবে। একটা একটোমর্ফ বডি টাইপ যখন আসছে এবং সে ভাবছে যে আমি যত বেশি করবো তত বেশি হবে, সে 4 ঘন্টা 5 ঘন্টা বসেই আছে, জিমই করছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সময় দেখেছি আমি আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে কি হবে, একটোমর্ফ বডি টাইপকে যদি বডি গ্রো করতে হয়, তার কি, তাকে ক্যালোরি সারপ্লাসে যেতে হবে। মানে পাতি বাংলা ভাষায় ভাই খেতে বেশি হবে এবং সেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস থাকবে 60-20 এরকম করে ইয়েতে থাকবে এবং তাকে ব্যায়ামটা যতটা পারো করতে হবে, বাট ক্যালোরি সারপ্লাস, মানে খাবারটা বেশি খেতে হবে। সে কি করছে, সে এসে ক্যালোরি বার্ন বেশি করে ফেলছে, আবার বাড়ি থেকে খাবারটাও ঠিক মতো খাচ্ছে না, কিন্তু সে এক্সপেক্ট করছে কি আমি 2 দিনে রনি কোলম্যান হয়ে যাবো। তো হবে না তো জিনিসগুলো, না কে বুঝতে হবে কি ভাই তোমার বডি টাইপ কিরকম। সিম্পল, যখন কোনো মোটা লোক যায় তখন লোকে কি বলে, আরে তুই জিম জয়েন করছিস, তুই মাঠে ছোট, মাঠে ছুটলেই হবে, মাঠে না ছুটলে হবে না। আমাদের বাপদাদারা মাঠে ছুটে সব করে দিল, আর তোরা পারবি না? সেক্ষেত্রেও মিথস কি আছে। এবার দেখবে যারা বেশি মোটা হয় না, বা মোটা বলছি না আমি, তাদেরকেও রেসপেক্ট করি, এরকম কোনো ব্যাপার না, বাট যারা বেশি ফ্যাট হয়, যাদের বডি টাইপ একটু এন্ডোমর্ফ বডি টাইপের হয়ে থাকে, ওরা একটু মেহনত করতে কম চায়, বাট ওদেরকে সেই হিসাবে মেহনতটা করাতে হবে। সেই জন্যই ট্রেনার রাখা আছে জিমে, প্রত্যেকটা জিমে ট্রেনার রাখা আছে, সেই হিসাবে মেহনত করতে হবে। এবং তাকে খালি মেহনত করলে হবে না, তাকে ক্যালোরি ডেফিসিটে যাওয়ার জন্য তাকে কি করতে হবে, ক্যালোরি যে খাবার খাচ্ছে সেই খাবারের পরিমাণটাও কম করতে হবে। খাবারের পরিমাণ কম মানে এমন নয় যে অনেকে কি করে খাওয়া বন্ধ করে দেয়, এটাও একটা মিথ। অনেকে ভাবে খাওয়ার বন্ধ করে দেবো, এতে কি হয়, মেটাবলিজম খুব বাজেভাবে হার্ট হয়। তাই কি প্রোটিনের পরিমাণ একটু বেশি রাখতে হবে এবং কার্বোহাইড্রেটের পরিমাণ তারপরে হেলদি ফ্যাটস রাখতে হবে। কারণ যারা ফ্যাট লস করছে তাদের ক্ষেত্রে 3টা ওয়েতে, বেসিক্যালি কয়েকটা ওয়ে আছে। একটা হলো কি EAT। হ্যাঁ, আমি ওই প্রশ্নটায় আসবো, ফ্যাট লসের জন্য কি করতে হবে বা ফ্যাট বার্নের জন্য কি করতে হবে। তার আগে যে টপিকে ছিলাম, যেমন ধরো আমিও যখন নতুন জিম শুরু করেছিলাম তখন আমাকে অনেকে ভুলভাল বুঝেছে, পরে জিম করতে করতে আস্তে আস্তে বুঝেছি যে এই জিনিসগুলো ভুল। যেমন এই প্রোটিন পাউডার বা জিম করলে হস্তমৈথুন করা যাবে না, এরকম বিভিন্ন ধরনের দাদারা বোঝাতো। তো ওই ব্যাপারে তুমি একটু যদি গাইড করে দিতে, কারণ এখন যারা নতুন ওই মানে স্কুল কলেজে ছেলেরা যখন জিম আসছে ওদের কিন্তু এই কোয়েশ্চেনগুলো প্রচুর থাকে। দেখো আমরা তো সামাজিক প্রাণী, আমাদেরকে বিভিন্ন জিনিস মাথায় রেখে চলতে হয়, স্পিরিচুয়াল জিনিসও মাথায় রাখতে হয় যে আমাদের স্পিরিচুয়ালি কি বলেছে। আমি বলবো না যে মাস্টারবেট সবসময় করতে থাকো, এরকম আমি বলবো না, তাতে একটা নেগেটিভ মেসেজ যায়। কেন, যে কোনো জিনিস বেশি করাটা খারাপ,
যদি কোনো ব্যক্তি মাস্টার বেটও বেশি করছে, তাহলে কিন্তু সেমিনাল লিকেজের প্রবলেম আসতে পারে, পরবর্তীকালে সেক্সের প্রবলেম আসতে পারে। কখন? যখন সে বেশি করছে। ওয়ান্স ইন এ ওয়াইল, আমি কোনো নাম্বার বলতে চাই না, তাহলে লোকে বলবে আচ্ছা ডেট দেখা, আচ্ছা 2টো বাকি আছে আরো, আপকে পাস 2 और অপশন হ্যাঁ, তো ওরম করে করতে পারে। তো আমি ওই নাম্বারটা বলবো না, বাট হ্যাঁ তুমি মানতে ভাই করছো নর্মালি, ইটস ফাইন, ইটস ওকে, এটা হতেই পারে, এটা কোনো ব্যাপার নয় যে এই করলে মাসেল লস হয়ে যাবে। হ্যাঁ, বাট অনেকে কি হয়, অ্যাডিক্টেড হয়ে যায়। আমার কাছে এরকম অনেকজন স্টুডেন্ট এসেছিল, আমি তার এজ বেশি নয়, অ্যারাউন্ড 16-17, ও দিনে 10 থেকে 12 বার করছে। 10 থেকে 12 বার? আই ওয়াজ সারপ্রাইজড, হাউ ইজ ইট পসিবল, মানে বাট এটা তো খারাপ। মানে তুমি কোনো জিনিসই বেশি করতে পারো না। হ্যাঁ, একটা নর্মাল মানুষের ক্ষেত্রে ওয়ান্স ইন এ ওয়াইল দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, হতে পারে। বাট আমি বলবো না, এমন কিছু বলবো না যেখানে লোকে একটা লাইসেন্স গ্রিন সিগন্যাল পেয়ে গেল, আজ তো ভাই নে মজা করেগা, না, ঠিক আছে। তো যে কোনো জিনিস লিমিটে থাকা ভালো। বাট হ্যাঁ, এর একটা মেন্টাল এফেক্ট আছে। একটা মেন্টাল এফেক্ট কি আছে? ধরো কোনো একটা নেগেটিভ জিনিসের প্রতি, আমি নেগেটিভও বলছি না, এটা একটা নর্মাল জিনিস, বাট ওর প্রতি ধরো আমি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি, অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি। তুমি কোনো একটা জিনিস ভিজুয়ালাইজ করেই জিনিসগুলো হচ্ছে। যখনই তুমি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, তুমি কিন্তু ওই নেগেটিভ জিনিসের দিকেই ছুটবে। ছুটবে কি ছুটবে না? ফর এন এক্সাম্পল বলতে পারি তো, এটা 18+রাও তো দেখবে। তুমি ধরো পার্কে গেছো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছো, পার্ক ইজ এ প্লেস, রাইট? তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছো, আবার সেই পার্কে 2 দিন পরে তুমি তোমার বোন বা মাকে নিয়ে গেছো। ডিফারেন্স আছে মেন্টালিটি। যখন তুমি পার্কে গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছ, তোমার মেন্টালিটি আলাদা হচ্ছে, বা যখন মাকে নিয়ে যাচ্ছ তখন তোমার গার্লফ্রেন্ড আলাদা হচ্ছে। তুমি যখন মন্দিরে যাচ্ছ, তোমার মাইন্ডসেট আলাদা হচ্ছে। সেই গার্লফ্রেন্ডকে নিয়ে যখন তুমি মন্দিরে যাচ্ছ বা মসজিদে যাচ্ছ বা চার্চে যাচ্ছ, তোমার মাইন্ডসেট কিন্তু আলাদা হচ্ছে। তো মাইন্ডসেট ম্যাটার্স। যদি আমার মাইন্ডসেট নেগেটিভ জিনিসের ভেতরে আকৃষ্ট হতে থাকে, তাহলে তো আমি ওখানেই ফেসে থেকে যাবো, এটা একটা লুপ হয়ে যাবে। আমি ঘুরে ফিরে ওইটাই করছি, তখন কিন্তু তুমি বাইরের পড়াশুনো বলো, বা তোমার অফিসিয়াল কাজ বলো, বা তোমার বডি বিল্ডিং বলো, কোনো দিকে তো তুমি মাইন্ড ফোকাস করতে পারবে না। সো এটা আমি বলবো বেসিক্যালি মেন্টালি বেশি অ্যাটাক হয় লোকের দ্বারা। নর্মালি ওয়ান্স ইন এ ওয়াইল ইটস ওকে, বাট এতটাও অ্যাট্রাক্টেড হয়ে যাও না যে নিজের কাজেই যেন ফোকাস করতে না পারো, নিজের কাজের প্রতি ফোকাস থাক, এটাই হলো ব্যাপার। আচ্ছা, এই ব্যাপারে আসছি। প্রোটিন পাউডার এসছে কোত্থেকে? অনেক বছর আগে সম্ভবত পোল্যান্ডের একটা ডেয়ারি ফার্ম ছিল। আচ্ছা, ডেয়ারি ফার্ম ছিল। এটা শোনা যায় যে ওখানে যখন ডেয়ারি ফার্মে যখন ডেয়ারি জিনিস প্রোডাক্টগুলো তৈরি হতো, সেখান থেকে এই ছানার জল বেরোয়। দুধ থেকে দেখবে যখন ছানা করতে যায়, ওই ছানার জলগুলো বেরোয়, এবং সেই ছানার জলগুলো কি হয় না, ওরা ফেলে দিচ্ছিল বাইরের অনেক শুয়োর ছিল। আচ্ছা, শুয়োরগুলো কি করছিল, ওই ছানার জলগুলো খাচ্ছিল। এটা পরবর্তীকালে নিউজিল্যান্ডেও দেখা গেছিল। ছানার জল খাচ্ছিল এবং তার বডি কিন্তু খুব ভালোভাবে গ্রো করছিল। তো ওখানকার লোকগুলো ভাবলো যে আচ্ছা, আমরা এই যে ছানার জলগুলো ফেলে দিচ্ছি, শুয়োরগুলো খাচ্ছে এবং তাদের বডি খুব ভালোভাবে গ্রো করছে, এর কারণ কি? তখন সেখান থেকে কি হলো, যে ওই যে দুধ থেকেই তো তৈরি হয়ে, মানে কি হয়ে প্রোটিন কি থেকে তৈরি হচ্ছে, দুধ থেকে তৈরি হচ্ছে। এবং সেখান থেকে কি হলো, কয়েকটা প্রসেস ক্রিয়েট হলো। একটা হলো আয়ন এক্সচেঞ্জ, একটা হলো ক্রস ফ্লো মাইক্রোফিল্ট্রেশন। এই সমস্ত ওয়েতে কি হলো, ওই দুধ থেকে যেহেতু, তাহলে কি খালি দুধ খেলে প্রোটিন পাবে না? প্রোটিন পাবে, বাট তার সাথে ফ্যাটও তো পাবে। তো যারা ফ্যাট লস করতে চায় তারা তো ফ্যাটও বেড়ে যাবে। ওই জন্য কি করা হলো, আয়ন এক্সচেঞ্জ আর ক্রস ফ্লো মাইক্রোফিল্ট্রেশন, এই দুটো ওয়েতে কি হলো, ওখান থেকে যে খালি প্রোটিনটা, সেই প্রোটিনটা অ্যাজ এ ফর্ম অফ পাউডার বার করা হলো, এবং সেটাই হোয়ে প্রোটিন নামে পরিচিত। যেটাতে দেখবে তোমার কার্বোহাইড্রেটের পরিমাণ একটু বেশি আছে, প্রোটিন একটু কম আছে, সেটা হোয়ে প্রোটিন কনসেন্ট্রেট। আর যেটাতে একদম নেগলিজেবল অ্যামাউন্টে কার্বোহাইড্রেট আছে, সেটা বেসিক্যালি হোয়ে প্রোটিন আইসোলেট। এই দুটোই তো বেসিক্যালি ইন্ডিয়াতে চলছে। আচ্ছা, আমি মানে প্রোটিন সাপ্লিমেন্টই কেন ইউজ করব? আমি তো ওটা ফুড থেকেও নিতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি নিতে পারে। প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করা ম্যান্ডেটারি নয়, আমি এটা বিলিভ করি। হয়তো অনেকে দ্বিমত হবে, আমিও কিন্তু স্পন্সার্ড, আমিও কিন্তু কোনো ইয়ে থেকে স্পন্সার্ড, বাট আমিও কিন্তু দিই ছেলেদের। বাট আমি বলছি, বাট আমি তাদেরকে এই জিনিসটাও ক্লিয়ার করি, প্রোটিন সাপ্লিমেন্ট ইজ নট ম্যান্ডেটারি যে তোমায় ভাই নিতেই হবে। ধরো আমার ওয়েট ধরো 60 কেজি, আমি ধরো 2 গ্রাম পার বডি ওয়েট আমি প্রোটিন নিচ্ছি, 120 গ্রাম প্রোটিন আমার রিকোয়ারমেন্ট। এবার সারাদিনের ব্যস্ততাময় জীবনে যখন আমরা খাবারের মাধ্যমে সেই প্রোটিনটা পাচ্ছি না, সেই লিন প্রোটিনটা পাচ্ছি না, তখন কি হচ্ছে, একটা ডেফিসিট ক্রিয়েট হচ্ছে। ধরো আমার প্রোটিন দরকার এতটা, আমি খাবারের মাধ্যমে পাচ্ছি এতটা, এই যে ডেফিসিটটা, এটা আমাকে পূরণ করতে হবে। দেন
আমরা কি করব, আমরা হোয়ে প্রোটিন অ্যাড করে দিলাম, সেই ডেফিসিটটা পূরণ হয়ে গেল। হোয়ে প্রোটিন কোনো ম্যাজিক নয় ভাই, নিলাম বডি হয়ে গেল, এরকম নয়। এগুলো আমি ভাবতাম প্রথম চা হোয়ে প্রোটিন খাবো পুরো বডি হয়ে যাবে, মানে অ্যাডভার্টাইজটাই আমাদের ওইরূপ ভাবে দেখো। ও বাট ওভাবে নয় জিনিসগুলো। আমি প্রথমে বলছি আমি র অ্যান্ড রিয়েল থাকবো, তো এতটা দরকার, এতটা ডেফিসিট আসছে, তো ওইটা নিয়ে নিলাম, পূরণ হয়ে গেল। তার মানে এই নয় যে ওটা নিলেই তোমার বডি হয়ে যাবে। অনেকে কি করে, খাওয়ার ছেড়ে হোয়ে প্রোটিন খাচ্ছে সারাদিন। খাচ্ছি সারাদিন। তোমাকে প্রোটিন এমন প্রথম প্রায়োরিটি কিন্তু খাবারেই রাখতে হবে, আফটার দ্যাট হোয়ে প্রোটিন বা এনি আদার সাপ্লিমেন্ট। আরেকটা জিনিস দেখেছি, ধরো কোনো কম্পিটিশনের আগে, মানে আমি এটা ওই ইউটিউবে বলো বা ফেসবুকে বলো দেখেছি, কিন্তু এর বিষয়ে আমি প্রপার ঠিক জানি না। ধরো কেউ কম্পিটিশন খেলবে, তার ধরো 1 মাস 2 মাস আগে সেক্স করা যাবে না, বা কোনো মানে কিছু ফুড অ্যাভয়েড করে, ওই ব্যাপারটা কি? ফুড অ্যাভয়েড হতে পারে, বাট এরকম কোনো ব্যাপার নয় যে সেক্স করা যাবে না, এরকম কিছু ব্যাপার না। ওই যে বললাম, ইটস মোর দ্যান এ মেন্টাল থিং। আচ্ছা, মেন্টাল ব্যাপার। অনেকে কেন করে যে ভাই আমি ডিস্ট্র্যাক্ট হতে চাই না, বা অনেকে করতেও পারে না, কারণ ওই সময় এতটা মানুষ ক্যালোরি ডেফিসিটে থাকে। তো তোমার বডিতে তো এনার্জি থাকা দরকার, তুমি যা করছো ক্যালোরি বার্ন হচ্ছে। আমি তোমার সাথে কথা বলছি, হাত নাড়াচ্ছি, ক্যালোরি বার্ন হচ্ছে, সব কিছু ওটাতেও তো ক্যালোরি বার্ন হচ্ছে, 400 ক্যালোরি মতো বার্ন হয়ে যাচ্ছে ওটা। সো তোমাকে ওটা দেখতে হবে, কি ওই জন্য হয়তো করতে পারে না, অনেকে সেই এনার্জিও থাকে না বডিতে, বাট করতে পারে না এরকম নয়, করতে পারে। বাট ওই যে বললাম মেন্টাল জিনিস ওই সময় করে না, কারণ কি বডি বিল্ডারের মাথায় তখন একটাই থাকে, চ্যাম্পিয়নশিপ, আই হ্যাভ টু উইন। সো অন্তত আমি যদি স্টেজে থাকবো, আমি চাইবো না যে কি আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাক। আর কিছু খাওয়ার, যেমন লবণ টবণ অনেকে খায় না, ওটার ব্যাপারটা কি? না, লবণ টবণ এইগুলো না, দেখো লবণ টবণ 1 মাস 2 মাস আগে থেকে বন্ধ, এইগুলো ঠিক নয়। হ্যাঁ, কখনো কি হয়, যখন 1 উইক বাকি থাকে, এটা কিন্তু সবার ক্ষেত্রে পার্টিকুলারলি এক নয় যে সেম প্রোটোকল আমার বডির ক্ষেত্রে কাজ করছে মানে তোমার ক্ষেত্রেও কাজ করবে। আমাকে প্রথমে বডি কন্ডিশন দেখতে হবে যে তার বডি কন্ডিশন কি হয়। আমি বেসিক্যালি লবণ নিয়ে কোনো ছেড়খাড়ি করি না। আগে অনেক ভুল করে এসেছি, যখন ফার্স্ট কম্পিটিশন খেলেছিলাম প্রায় 2 দিন আমি জলই খাইনি, নলেজ ছিল না, 2 দিন জল খাইনি। বাট এখন আর সেগুলো করি না, এখন লবণ নিয়ে বেশি কাটাছেড়াও করি না। আমি একটা জিনিস শিওর করি যে যেন আমি 2 সপ্তাহ আগে স্টেজ রেডি থাকি। দেন শার্পনেসের জন্য যদি আমাকে জলের পরিমাণ কমাতে হয়, আমি জল ছাড়ি না। অনেকে ভাবে জল ছেড়ে দিতে হয়, জল ছাড়তে নেই, এইসব মিথ অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে। আমার কম্পিটিশনের দিনও 700 ml জল ছিল, আচ্ছা, কম্পিটিশনের দিনও আমার জল ছিল। বাট হ্যাঁ, তাকে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে যদি দরকার হয়, জলের পরিমাণটা ধীরে ধীরে কমাতে হয়। কারণ বিশেষত ন্যাচারাল বডি বিল্ডিং এর ক্ষেত্রে এখানে ডিফারেন্স আছে ইনহ্যান্স আর ন্যাচারালের ক্ষেত্রে। ইনহ্যান্সদের কাছে সেখানে তাদের কাছে একটা ওয়ে আছে কি বডিকে পাম্প আপ করার বা বডি যাতে মাসেল লস না হয়। কিন্তু যারা ন্যাচারাল, তারা যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে কার্বোহাইড্রেট কমিয়ে দিচ্ছে বা জল কমিয়ে দিচ্ছে, দেন তো কার্বোহাইড্রেট তো তার মাসেলে যেতে পারছে না। কার্বোহাইড্রেট আমাদের বডিতে কিসে কনভার্ট হচ্ছে? গ্লুকোজে কনভার্ট হচ্ছে, তাই তো? যখন কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি যাচ্ছে, তখনই সেটা কি হয়, ট্রাইগ্লিসারাইড রূপে অ্যাডিপোজ টিস্যুতে গিয়ে স্টোর হচ্ছে। আচ্ছা, তো আমার বডিতে যদি নুন বা জল নাই থাকে, তাহলে তো সেটা সঠিকভাবে আমাদের মাসেলে যেতেও পারবে না। সো জল খান। বাট হ্যাঁ, এই যে বললাম যে একজন ভালো কোচ, যিনি আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছেন সেই জিনিসটা যেন উনি অ্যাচিভ করেছেন, উনার আন্ডারে গিয়ে করুন, তাহলে আপনি নলেজেবল ওয়েতে আপনি বুঝতে পারবেন। কারণ সেম প্রোটোকল আমি বলে দিতে পারি না যে ভাই তোর 3 দিন আগে জল বন্ধ, তোর 3 দিন আগে জল কমবে। এটা সবার ক্ষেত্রে লাগবে না। কারো বডি ধরো ভালো স্টেজ রেডি হয়ে আছে, যেমন আমার মেটাবলিজম খুব ফাস্ট, আমি যদি জল একদম কমিয়ে যায় আমি একদম শ্রিঙ্ক হয়ে যাব। তো আমার তো ভাই জল চলে, জল যেদিন কম্পিটিশন যেদিন আমার 700 ml জল ছিল। ওই প্রথম যে আমি কোশ্চেনটা অ্যাভয়েড করেছিলাম, যেমন তুমি বলছিলে ওই ফ্যাট বার্নের সময়, সরি, যে কেউ ফ্যাট লস যদি করে তখন কি এক্সারসাইজ করতে হয়, বা কেউ ধরো ওয়েট গেইন করবে তখন কি এক্সারসাইজ করতে হয়? দেখো এক্সারসাইজ সেম, আর্নল্ড ওই ক্যালোরি যেটা বলছে, হ্যাঁ, ক্যালোরি ব্যাপারটা আমি বলছি। যদি কেউ ফ্যাট লস করতে চায়, তাকে কয়েকটা জিনিসের উপর ধ্যান দিতে হবে। প্রথম জিনিস ক্যালোরি ডেফিসিট। ক্যালোরি ডেফিসিট উপরে আছে। এবার এই ক্যালোরি ডেফিসিট করার 3-4টা নিয়ম আছে। একটা হলো ইএটি। ইএটি মিনস এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। আচ্ছা, আমরা এক্সারসাইজ করছি, ক্যালোরি বার্ন হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু খুবই কম, অনলি 5%। লোকে ভাবে ব্যায়াম করলেই পাতলা হবো, হয় না, সেটা অনলি 5%। বোঝা গেছে? ইএটি হলো ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি? এনইএটি, নন এক্সারসাইজিং অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। নন এক্সারসাইজিং অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস কি? এই যে ধরো ব্যায়াম আমরা 1-2 ঘন্টা করছি, বাকি 23 আওয়ার্স 22 আওয়ার্স আমরা কি করছি, সেটা হলো নন এক্সারসাইজিং অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। কারণ আমি আগেই বললাম, আমরা যে কথা বলছি এক্ষেত্রেও কিন্তু আমাদের ক্যালোরি বার্ন হচ্ছে। তো একটা নর্মাল লোক
ধরো যে আগে 10 পা চলতো, উদাহরণের জন্য বলছি, তার NEAT যদি বাড়াতে হয়, নন এক্সারসাইজিং অ্যাক্টিভিটি থার্মোজি, তাই কি করতে হবে? 20 পা চলতে হবে, সিম্পল। সেই জন্যই তো ওখান থেকে এসছে 10,000 স্টেপস। 10,000 স্টেপসের যে ফর্মুলাটা কোথা থেকে এসছে? ওখান থেকেই তো এসেছে, তোমাকে 10,000 স্টেপস করতে হবে। ওখানে তুমি স্টেপস বাড়ালে তোমার কি হলো? NEATও বেড়ে গেল, ঠিক আছে। থার্ড পয়েন্ট ইজ TEF, থার্মিক এফেক্ট অফ ফুড। আমরা খাবার খাচ্ছি, খাবার মেটাবলাইজ হচ্ছে, এবং সেই খাবারটাকে বার্ন করতে, মেটাবলাইজ করতেও কিন্তু বডিকে ক্যালোরি বার্ন করতে হচ্ছে। এবার কোন জাতীয় খাবারের TEF বেশি? প্রোটিন জাতীয় খাবারের। দেখবে যারাই ফ্যাট লস করে তাদের ক্ষেত্রে কি হয়, যে প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ বেশি রাখা হয়। কেন? প্রোটিন জাতীয় খাবারের TEFটা বেশি হয়, তো প্রোটিন জাতীয় ফুড বেশি খেতে হবে, সিম্পল জিনিস। আর একটা হলো কি, তোমার বডিতে অনেকে ভাবে যে ব্যায়াম, ফ্যাট লস করা মানে এসে খালি কার্ডিও করা না, তোমরা মাসেলের উপরও কাজ করতে হবে, ঠিক আছে। কারণ কি, যে সমস্ত ব্যক্তির বডিতে মাসেলের পরিমাণ বেশি থাকবে তার মেটাবলিজমও ধীরে ধীরে ফাস্ট হবে, এবং তার বডিতে কি হবে, ফ্যাট ধরার ক্ষমতাটাও কম হবে, ফ্যাট স্টোরটাও তার বডিতে কম হবে। তো মাসেলের ওপরও কাজ করো এবং কার্ডিও, দুটোই করতে হবে তাকে। এমন নয় যে খালি কার্ডিও করো। স্পেশালি আমি প্রেফার করি যে স্ট্রেংথ ট্রেনিংকে বেশি প্রেফার করে এসেছি, এবং আফটার দ্যাট স্ট্রেংথ ট্রেনিংয়ের জন্য পরে তুমি কার্ডিও করতে পারো। সব থেকে ভালো কি কার্ডিও এবং স্ট্রেংথ ট্রেনিংয়ের ডিফারেন্ট সেশন করে রাখা। যদি না হচ্ছে দেন তুমি স্ট্রেংথ ট্রেনিংয়ের পরে কার্ডিও করতে পারো। কেন? অনেকে আবার একসঙ্গে করে, প্রশ্ন আসে না কি আমি একসঙ্গে কেন করব না? কারণ কি আমাদের বডিতে দুটো পাথওয়ে আছে, একটা হলো mTOR পাথওয়ে, একটা হলো AMPK পাথওয়ে। mTOR পাথওয়ে কি? যখন আমি স্ট্রেংথ ট্রেনিং করছি ওখানে প্রোটিন জাতীয় ফুড খাচ্ছি, প্রোটিন সিনথেসিস হচ্ছে, এবং mTOR পাথওয়েতে আমাদের মাসল বিল্ডিংয়ে হেল্প করছে, ঠিক আছে। AMPK পাথওয়ে কি? আমাদের বডিতে এনার্জি কারেন্সি হলো ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে ফসফরাসের 3টা মলিকিউল আছে। তুমি ব্যায়াম করতে এলে প্রচুর এনার্জি আছে, আধ ঘন্টা ব্যায়াম করার পর সেম এনার্জি থাকে না, কমে যায়। কেন? ATP থেকে একটা ফসফরাসের মলিকিউল বেরিয়ে যাচ্ছে, ATP কনভার্ট ইনটু ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট, আমরা লাইফ সায়েন্সে পড়েছিলাম। তারপরে যখন আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যায়াম করে দিচ্ছি, দেখবে অনেকটা এনার্জি খালি হয়ে গেছে, গ্লাইকোজেন লেভেল আরও ডিপ্লিট হয়ে গেছে, তখন ওটাকে বলা হয় AMP, অ্যাডিনোসিন মনোফসফেট। ওই যে রাস্তাটাকে, ওটাকে বলা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট কাইনেস। তো mTOR কি করছে? মাসল বিল্ড করছে। আর এটা কি হচ্ছে, যখন এনার্জি কমে যাচ্ছে আমার, এটারও কাজ আছে, এটা সেল রিপেয়ারে কাজ করছে AMPK পাথওয়ে। বাট কি হচ্ছে, যখনই তুমি দুটো জিনিস একসঙ্গে করার চেষ্টা করবে, দুটো জিনিস কিন্তু একে অপরের অ্যান্টাগনিস্টিক, এগেনস্টে যাচ্ছে, অপোজিট, কোনোটাই কিন্তু ভালোভাবে কাজ হবে না। সেক্ষেত্রে বেটার কি কার্ডিও এবং স্ট্রেংথ ট্রেনিং এর জন্য আলাদা আলাদা সেশন করা, বা যদি সময় না হয় আফটার স্ট্রেংথ ট্রেনিং ইউ ক্যান ডু কার্ডিও। আচ্ছা, একটা ন্যাচারাল মানুষকে কতক্ষণ ম্যাক্সিমাম জিম করা উচিত? ন্যাচারাল মানুষ ইয়ার 1 ঘন্টা 10 মিনিট ইনাফ আমার মনে হয়, যদি জিমের মতো জিম করে, ভালো মতো যদি জিম করে। বা 40 মিনিটস যদি তুমি হাই ইন্টেন্সিটি রেজিস্ট্যান্স ট্রেনিং করো, 40 to 1 hour ইজ ইনাফ আই থিঙ্ক। মানে এটা ধরো কেউ ফ্যাট লস করছে, কেউ ওয়েট গেইন করছে। ফ্যাট লসের ক্ষেত্রে একটু কী হবে, যারা একটু ফ্যাট লস করছে তাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি টাইম লাগবে, কারণ কি কার্ডিওটা হয়তো তাকে একটু বেশি সময় ধরে করতে হবে, সেই জন্য হয়তো টাইমটা একটু বাড়তে পারে। বাট স্টিল 1 থেকে 1.5 ঘন্টার উপরে তুমি কি ব্যায়াম করবে? মানে তুমি যদি একটা ব্যায়ামও করো, দেখবে নর্মালি যারা দেখবে অনেক দিন ধরে ব্যায়াম করছে না, তাদের ব্যায়াম তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখবে বেশি ওয়েট ক্যারি করছে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমাদের জিমেই ঘটে, আমি যে জিমে অ্যাজ এ কাজ করি, তো ওই জিমেই আমি দেখেছি, আমরা ব্যায়াম করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। একটা নতুন ছেলে আসছে, তার ব্যায়াম শেষও হচ্ছে না আর তার ফিলও হচ্ছে না, কারণ প্রথমত মাইন্ড মাসেল কানেকশন আসতে ভাই সময় লাগবে। আর মেন জিনিস যে ও যে ব্যায়ামটা করছে, ও কিন্তু পুরো ইন্টেন্সিটি দিয়ে ব্যায়ামটা করছে না। একটা নর্মাল একটা অ্যাডভান্স কিন্তু অনেক ইন্টেন্সিটি দিয়ে ব্যায়াম করছে, সেখানে সে তার সমস্ত ফুয়েল কিন্তু গ্লাইকোজেন লেভেল কিন্তু ডিপ্লিট করছে। একটা নতুন লোক কিন্তু করছে না, হয়তো তার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, বাট একটা নর্মাল লোকের ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আই থিঙ্ক ইনাফ। সে যদি ফ্যাট লসও করছে, সে কতক্ষণ কার্ডিও করবে? 20 মিনিট 25 মিনিট, তুমি তার থেকে বেশি কার্ডিও করার তো মানে আমার মনে হয় না দরকার, কারণ তুমি তো NEATও বাড়াচ্ছ যেটা তুমি ওয়ার্কআউটের পরে। কারণ TEF তো থার্মিক, তোমার এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, সেটা তো অনলি 5%। NEAT তো তার থেকেও বেশি, 15 থেকে 20%। মানে বাকি 22 ঘন্টা তুমি কি করবে? সেখানে তো তোমাকে স্টেপস করতে হচ্ছে, সেটাতে তো হয়ে যাবে। এই ফুয়েলের কথা একটা আসি, যদি কেউ ধরো যে কোনো একটা সাপ্লিমেন্ট অ্যাফোর্ড করতে পারে, এর থেকে বেশি তার সামর্থ্য নেই, সে তুমি কোন সাপ্লিমেন্টটা সাজেস্ট করবে তাকে? দেখো, এফোর্ট করতে পারে যখন বলে দিচ্ছে, তখন এখানে ফাইন্যান্সিয়াল জিনিসটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ক্রিয়েটিন তুমি ইউজ করতে পারো। বাকি যদি একটু পয়সা বেশি থাকে দেন হোই প্রোটিন আচ্ছা বলবো। আর হ্যাঁ, কিছু সাপ্লিমেন্ট আর সবার জন্য, যেমন ধরো ওমেগা 3 ফিশ অয়েল,
ওমেগা 3 তুমি ইউজ করতে পারো, ক্যালসিয়ামের কিছু জিনিস দরকার হয়ে থাকে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি তো বেশিরভাগ লোকের মধ্যেই থেকে থাকে, ওমেগা 3 মাল্টিভাইটামিন এগুলো লোকে ইউজ করতে পারে। বাট হ্যাঁ, অ্যাজ এ জিম পারপাসে আমি হার্ডকোর বডি বানাবো, হার্ডকোর ট্রেনিং করবো, দেন ক্রিয়েটিন। আচ্ছা, ধরো কারো জ্বর হয়েছে, অসুস্থ আছে, সে কি জিম আসতে পারে? ডিপেন্ড করে কত জ্বর আছে। যদি সামান্য জ্বর থাকে আসতে পারে, বাট হ্যাঁ একদম শয্যাশায়ী হয়ে গেছে আসার দরকার নেই, টেক রেস্ট। একদিনে মাসেল লস হয়ে যাবে না, আরামসে বিন্দাস। 2 উইকস থেকে 3 উইকস টাইম লাগে মাসেল লস হতে। একটা সপ্তাহে ম্যাক্সিমাম কতদিন জিম করা উচিত, নাকি প্রতিদিনই করা উচিত? ডিপেন্ড করে কার বডি টাইপ কিরকম, কে ফ্যাট লস করছে, কে মাসেল বিল্ডিং করছে। ফর অ্যান এক্সাম্পল, আমি আজ অবধি হাইয়েস্ট বোধহয় 5 দিন, মানে যদি কম্পিটিশনের সময়টা বাদ দিই, ওই সময় তো সকাল সন্ধে হতো, নর্মালি ক্ষেত্রে হাইয়েস্ট হয়তো 5 দিনই করেছি। 3 থেকে 4 দিন আমার মিনিমাম থাকে ব্যায়াম, বাকি দিন আমি রিকভারির উপর সময় দিই। কারণ আমি বিলিভ করি, ধরো যারা স্কিনি আমার মতো, তাদের ক্ষেত্রে না রিকভারিটা না আমার অনেকটা আন্ডার রেটেড। লোকে ভাবছে খালি আমি ব্যায়াম করলে, যত বেশি ব্যায়াম করবো তত বেশি বডি। এটা নয়, তোমার বডিকে ভাই রিকভারির জন্য টাইম দিতে হবে। তুমি যদি তোমার বডিকে রিকভারির জন্য টাইমই না দিচ্ছ, আর আজকালকার যা বিজি শিডিউল লোকের, যদি টাইমই না দিচ্ছ, তোমার বডি রিকভার হবে না। তো ফর অ্যান এক্সাম্পল, নর্মাল জিনিস, এই যে হাতে দেখছো না, এই দেখো শক্ত হয়ে গেছে, ধরো শক্ত হয়ে গেছে, তুমি ধরো প্রথমে এটা ধরো একটা জায়গায় কেটে গেছে, এবার ওই দেখবে তুমি যদি কিছু নাও লাগাও না হাতে, কিছুদিন পরে দেখবে এটা কিন্তু বডি নিজে নিজে রিপেয়ার করে নিয়েছে এবং এটা শক্ত হয়ে গেছে। কিন্তু ধরো তুমি ওটাকে রিকভারি করার টাইমই না নিলে এবং তুমি কি করলে, আবার ঘষা শুরু করলে, বডি কি রিপেয়ার করবে না। তাহলে কিছুদিন তো সময় দিতে হবে যাতে ওটা বডিটা রিপেয়ার করার জন্য, রিকভারি করার জন্য। তো যারা স্কিনি কিড তাদের ক্ষেত্রে 4 থেকে 5 দিন ইনাফ আমার মনে হয়। এবার তার মধ্যে সমস্ত মাসেলকে করতে হবে, ব্যায়াম করতে হবে, সেটাই। আর যারা ফ্যাট লস করছে, দেন আমি মনে করি 5 to 6 ডেজ ভালো করে, একদিন নিশ্চয়ই রেস্ট নাও, 5 to 6 ডেজ। আচ্ছা, একদিনে মিনিমাম কটা মাসেল ট্রেন করা উচিত? এটা তো গোলের ওপর ডিপেন্ড করে, কার কোনটা গোল। নর্মালি দেখো অনেকে পুশফুল লেগও করে থাকে, রো স্পিড, বিভিন্ন ধরনের স্পিড আছে, একটা করেও করে থাকে, ঠিক আছে। এটা কোনটা বেস্ট নয়, মানে এটা নয় যে পুশফুল লেগই বেস্ট, এরকম নয়। তুমি যে কোনো জিনিসই ফলো করছো, তোমাকে একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, আর ইউ ট্রেনিং হার্ড? তুমি কি ট্রেন করছো, তুমি কি সঠিকভাবে ইন্টেন্সিটির সঙ্গে ট্রেন করছো, আর রিকভার হওয়ার জন্য সময় দিচ্ছ কিনা, এই দুটো জিনিস তোমার মাথায় চলতে হবে। এখন একটা জিনিস খুব মার্কেটে উঠেছে, প্রত্যেকটা মাসেলকে নাকি দুবার করে ট্রেন করতে হবে উইকে, নাহলে নাকি মাসেল বিল্ডিং হবে না। আর এইখানে আরেকটা জিনিস বলবো, এই সোমবার চেস্ট করতে হবে বা বুধবার লেগ করতে হবে, এই যে একটা ব্যাপার আছে, এটা কি ঠিক? না, এরকম কোনো ব্যাপার নেই। তোমার বডি তো ভাই জানেই না কোনটা সোমবার কোনটা মঙ্গল, এক্স্যাক্টলি, তোমার বডি তো জানে না। এবারে ব্যাপার কি হয়ে যায় যে তুমি যাই ফলো করো ভাই, তোমাকে ট্রেনিংটা ভালো করে করতে হবে ইন্টেন্সিটির সঙ্গে, এবং তোমাকে রিকভারি হওয়ার জন্য টাইম দিতে হবে। এবার যারা বলছে ধরো মাসেলকে 2 বার না করলে হয় না, রিসার্চের কথা বলছি। রিসার্চ কি বলছে যে একটা মাসেলকে যদি আমি উইকে 15টা থেকে 20টা আমি যদি সেট করছি, ফর এন এক্সাম্পল চেস্ট মাসেল, দুটো মাসেল আছে, পেক্টোরিয়াল মেজর, পেক্টোরিয়াল মাইনর, তো আমি যদি 15টা থেকে 20টা যদি আমি সেট করছি চেস্টের, দেন এটা কিন্তু ভালোভাবে গ্রো করবে। এবং সেক্ষেত্রে কিন্তু ট্রেন করা মানে তোমাকে প্রোগ্রেসিভ ওভারলোড দিয়ে করতে হবে। এমন নয় যে ভাই 5 কেজি দিয়ে মারছি, আবার পরেরটাতে 5 কেজিতেই মারছি, রেপিটেশনও সেম রেখেছি, না, তোমাকে প্রোগ্রেসিভ ওভারলোড করতে হবে। প্রোগ্রেসিভ ওভারলোড কীভাবে করতে পারো, নয় তুমি ওয়েট বাড়াও প্রত্যেক সেটে, নয় তুমি রেপিটেশন বাড়াও, নয় তুমি কি করো, টিইউটি অ্যাপ্লাই করো, টাইম আন্ডার টেনশন, হয় না এখানে ট্রেনাররা বলে না আস্তে 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 টিইউটি অ্যাপ্লাই করো, নয়তো দুটো সেটের মাঝে রেস্ট পিরিয়ড কম করে দাও। যখন তুমি এই জিনিসগুলো করবে, দেন তোমার প্রোগ্রেসিভ ওভারলোড হবে, মেকানিক্যাল টেনশনও বাড়বে, এভাবে তুমি করতে পারবে। মেন জিনিস তোমাকে ট্রেনিং ভালোভাবে করতে হবে। কারণ কি আমি আজ অবধি, মানে এতদিনে আমি কোনো এরকম উইক নেই যেখানে আমি একটা মাসেলকে 2 বার করে ট্রেন করেছি, তাহলে ওই হিসাবে সায়েন্সের হিসাবে তো আমার হওয়ারই উচিত নয়। বাট আমি কি করি, যেদিন চেস্ট করি সেদিন চেস্টের জন্য অতগুলো সেটও রাখছি, সেটা বুঝতে হবে। 2 বার করে করাটা নয়, আমি কি উইকে অতগুলো সেট করছি। একটা লোক ধরো একদিনে ফাটিয়ে চেস্ট করছে ওয়ার্কআউট, তার তো ভাই যদি 2 দিন পর আবার চেস্ট মারতে হয় তো রিকভারি হবে না। একদম। এবার ওয়ার্কআউট প্রোটোকল আমার আলাদা, সেক্ষেত্রে অন্য লোকের আলাদা প্রোটোকল থাকতে পারে। আচ্ছা, নতুন একটা ছেলে যখন জিমে আসে, তার মানে একটাই কিন্তু প্রশ্ন থাকে যে আমি কতদিনের মধ্যে একটা মোটামুটি স্ট্রাকচার তৈরি করতে পারবো, তো এর কি কোনো প্রপার অ্যান্সার আছে? প্রপার এভাবে এক্স্যাক্ট তো বলা যায় না ভাই, ওখানেও বডি টাইপ ডিপেন্ড করে থাকে। তবে হ্যাঁ, তুমি যদি 1 থেকে 1.5 বছর ভালোভাবে জিম করছো, দেন তুমি ধীরে ধীরে কিন্তু সেই স্ট্রাকচারটা তুমি বিল্ড করতে চাইবে। আবার প্রপার স্ট্রাকচারের ডেফিনেশনটাও বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন থাকে। একটা লোক চাইছে আমার পেট যত বারে হোক, মোটা হোক, হাতটা খালি বড় হয়ে যায়, কারণ টি শার্টটা পরি বাইরে দেখবে আমাকে,
তার ক্ষেত্রে স্ট্রাকচারের প্রোটোকল আলাদা, ঠিক আছে। এবার একটা লোক চাইছে আমার ভি টেপার হবে, আমার অ্যাবডোমিনালসগুলো ভালো করে দেখা যাবে, শোল্ডার ভালো হবে, ব্যাক ভালো হবে, দেন ইট টেক্স টাইম। মোটামুটি একটা স্ট্রাকচার আনতেও আই থিঙ্ক 1 থেকে 1.5 বছর টাইম লাগে। আর যদি জেনেটিক্স খুব ভালো হয় তার একটু আগে হতে হবে, বাট তোমাকে টাইম দিতে হবে। আমি কখনো এটা বলবো না আমি ম্যাগি বানানোর মতো কি 2 মিনিটে নাও আর বানিয়ে নাও, ইট উইল টেক সাম গুড অ্যামাউন্ট অফ টাইম। আচ্ছা সুমন দা, কিছু বিতর্কিত প্রশ্ন করলাম, কিছু ভদ্র প্রশ্নও করেছি, তো এইবার আমি তোমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। যেমন তুমি প্রো কার্ড পেয়ে গেছো, এইবার তোমার পরবর্তী লক্ষ্য কি? পরবর্তী লক্ষ্য যে রিপ্রেজেন্ট করা, নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করা। কারণ আমার কাছে ভগবান আর মা বাবার পরে যদি কোনো জিনিস হয় সেটা হলো কান্ট্রি, ভগবানের পরে যদি কোনো জিনিস সেটা হলো কান্ট্রি, নেশন ফার্স্ট। আচ্ছা তুমি যেমন এখন ন্যাচারালি কম্পিট করছো, পরে কি কোনো দিন এনহান্স করার ইচ্ছা আছে? না, এখন আর এই ইচ্ছাটা নেই। আজ থেকে 10-15 বছর আগে যখন ন্যাচারাল বডি বিল্ডিং অতটা বুম করেনি তখন ভেবেছিলাম, বাট হয়নি কখনো, আর এখন হবও না আশা করি। আচ্ছা আচ্ছা, প্রথমে যে কোয়েশ্চেনগুলো আমার মানে করা উচিত ছিল, মানে ওই তোমার পার্সোনাল লাইফের উপরে, তুমি কোন স্কুল থেকে পড়েছো বা কোন কলেজ থেকে পড়েছো বা এখন কোনো পড়াশোনা করছো কিনা। আচ্ছা। আর একটা জিনিস, তোমার কি কোনো পার্সোনাল জিম আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, তো আমি ক্ষেত্রমোহন, কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের স্টুডেন্ট। আমি ওখানে পড়েছি, হ্যাঁ, প্রাক্তন। আমিও প্রাক্তন স্টুডেন্ট। আর তারপরে ডিপ্লোমা করেছি এলিট পলিটেকনিক ইনস্টিটিউট, বিটেকের জন্য এনএসিসি, আচ্ছা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ গড়িয়াতে। দেন আমার এখন বর্তমানে কোনো পার্সোনাল জিম নেই, জবও করছে, সাথে জিমে ট্রেনিংও দিচ্ছি, এইগুলো চলছে। জব কোথায় করো? অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং পড়েছি তো পারাদ্বীপে করছিলাম, দেন ওই পারাদ্বীপ আর হাওড়া এই জন্য আপ ডাউনও করতে হয় অনেক আচ্ছা আচ্ছা, জিনিস। পার্সোনাল ট্রেনিং কি অনলাইনে দাও নাকি শুধু অনলাইনও দিই, অফলাইনও দিই। অনলাইন অফলাইন? তোমার কি কোনো পার্টিকুলার পেজ বা ইউটিউব চ্যানেল? ইউটিউব চ্যানেল নেই আমার, আর সোশ্যাল মিডিয়াতে আমি অতটা অ্যাক্টিভও থাকি না। রিসেন্টলি অ্যাক্টিভ হয়েছি ফেসবুক আর ইনস্টাগ্রামের মাধ্যমে। ইনস্টাগ্রামে অতটা থাকি না, ফেসবুকেই বেশি থাকি, বাট হ্যাঁ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত কিছু ওভাবে ট্রেন করে দিই, ভিডিও কলের মাধ্যমে যা দরকার না দরকার। আচ্ছা, নেক্সট কি কোনো ইউটিউব চ্যানেল খোলার প্ল্যান আছে? এখনো ভাবিনি আসলে, তোমাদের কাছ থেকে যদি মোটিভেশন পাই আগে। একদম একদম, ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অ্যাক্টিভ থাকলে অনেকটা সুবিধা আর কি। কারণ সোশ্যাল মিডিয়া দেখবে মিসগাইড করার লোক অনেক আছে, কিন্তু প্রপার গাইড করার লোক অনেক কম। এই জন্য যারা প্রপার নলেজ আছে তাদের সোশ্যাল মিডিয়া আসা উচিত। চেষ্টা করবো তোমাদের কাছ থেকে আরো মোটিভেশন পেতে। আবার যদি টাইম রিভার্স করে দেওয়া হয়, তুমি প্রথম দিন যবে জিমে গেছিলে সেই দিনটা যদি আবার ফেরত পাও, তো তুমি কি এমন ভুল করেছিলে যেটাকে তুমি শুধরে নিতে চাও? ভুল তো সে মনে পড়ছে না, বাট হ্যাঁ যদি আমি ফিরে যাই, আমি নিজেকে একটাই বলবো, ভাই ডোন্ট টেক স্ট্রেস। মানে তুমি স্ট্রেস নিয়েও কিছু করতে পারবে না। তুই এখানে জিমের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই তুমি জীবনে ভাই টেনশন নিয়ে কিছু করতে পারবে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার হাতে কেবলমাত্র কর্ম আছে, তোমার কাজ আছে, রেজাল্ট তোমার হাতে নেই। জাস্ট গিভ ইউর বেস্ট, নিজের কাজটা মন দিয়ে করো। আর হ্যাঁ, সব ক্ষেত্রে ইন্টেনশন পিওর রাখো, বি অনেস্ট থাকো এবং ইন্টেনশন পিওর রেখে নিজের কাজটা করো। বাকি সুপ্রিম পাওয়ারের উপর ছেড়ে দাও। কারণ যখনই তুমি রেজাল্টের কথা বেশি ভাববে, ইট পুটস আননেসেসারি স্ট্রেস। তোমার একটা এক্সপেকটেশন চলে আসছে, যখনই এক্সপেকটেশন ফুলফিল হবে না, ইউ উইল ব্রোক ডাউন। সো নিজের কাজটা মন দিয়ে করো, হ্যাঁ ইন্টেনশন পিওর রেখে আর অনেস্টির সঙ্গে করো, বাকি গডস প্ল্যান। আচ্ছা, এই পডকাস্টের মাধ্যমে তুমি কাঁথির মানুষকে কি বার্তা দিতে চাও? এই পডকাস্টের মাধ্যমে আমি জানি না আমি এতটা যোগ্য কিনা, কারণ কাঁথিতে অনেক এডুকেটেড, অনেক ভালো ভালো মানুষরা থাকে, আমি জানি না এতটা আমি যোগ্য কিনা। বাট হ্যাঁ, অ্যাজ এ ছোটো ভাই, অ্যাজ এ বন্ধু, এটাই বলতে পারি যে ফিটনেস লাইনে যেহেতু আমি আছি, আপনার বাড়ির ছেলেটা যদি জিমে যাচ্ছে তাদেরকে আটকাবেন না। কারণ কি, বাইরে না নয়েজ প্রচুর, বাইরে নেশা টেশা, খারাপ অনেক দিক। তার থেকে বরং আপনার ছেলেটাকে জিমেই পাঠান, আপনার বাড়ির ছেলেগুলোকে জিমেই পাঠান, যাতে ওরা ফিটও থাকতে পারে এবং পরবর্তীকালে গিয়ে নিজের পরের জেনারেশনকেও একটা পজিটিভ মেসেজ দিতে পারে কি ভাই ফিট থাকলে তুমি অনেক কিছুই বেঁচে যাবে। কারণ যদি তুমি ফিট থাকো তাহলে তোমাকে বারবার ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে না। এবং যারা জিমে আসছো তাদের ক্ষেত্রে বলবো কি, খালি নিজের ফিটনেসের খেয়াল রেখো না, নিজের মা বাবার ফিটনেসেরও খেয়াল রাখো। ওনাদেরও তো বয়স হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত আজকাল মানুষ, ওনাদেরও ফিটনেসের খেয়াল রাখো, ওনাদেরকেও জিমে নিয়ে আসো এবং প্রত্যেকে মিলে আমরা একটা সুস্থ সমাজ যেন গড়ে তুলতে পারি। এটাই হলো মেন মেসেজ। আচ্ছা, একজন ন্যাচারাল মানে যারা ধরো কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট যারা জিম শুরু করতে চাইছে, ওদের মিনিমাম কতখানি খরচা হতে পারে মান্থলি যদি ওরা জিম আর ডায়েট করতে চায়? এমন কিছু খরচা হবে না ইনিশিয়ালি,
এটাও একটা মিথ। লোকে বলে ভাই প্রচুর খরচা, প্রচুর খরচা, তো কিছু খরচা হবে না। আমার কাছেও কলেজের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা করছে, আলাদা আলাদা ল নিয়ে পড়ছে, ওরা করছে, ওরা তো ম্যানেজ করছে। যদি আমি নর্মালও ধরো একটা লোক নর্মাল মাসেল বিল্ডিং করছে, 60 কেজি বডি ওয়েট, সে ধরো 120 গ্রাম নিতে পারছে না। ভাই তুমি যদি চিকেন ব্রেস্ট যদি তুমি 400 নিয়ে নিচ্ছ, অ্যারাউন্ড 110 থেকে 120 গ্রাম প্রোটিন ওখানে পেয়ে যাচ্ছে। ধরো তুমি 400 নিতে পারলে না, 300 নিচ্ছ, 200 নাও, তোমার তো প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ হয়ে যাচ্ছে। তুমি ধরো না, 200 গ্রাম চিকেন ব্রেস্টের দাম কত হবে? আমার সেরকম আইডিয়াটা একটু কমে গেছে। কত? বেশি দাম হবে না, 100-র ভেতরেই হবে। হ্যাঁ, 100। হ্যাঁ, এবারে বাকি দেখো, হাত খরচার জন্য বাবা মা টাকা দেয় বেশিরভাগ লোককে, ওইটা তুমি অন্য জায়গায় না লাগিয়ে বাকি সাপ্লিমেন্টে তুমি ইউজ করতে পারো, নিজের খাবারে ইউজ করতে পারো। তুমি ডিম খেলে, একটু ফলমূল খেলে, শাকসবজি খেলে, এগুলোতে ইউজ করতে পারো। বাট হ্যাঁ, এইটা কখনো মাথায় রেখো না, হ্যাঁ বডি বিল্ডিং এক্সপেন্সিভ গেম, বাট তোমরা তো বডি বিল্ডিং করছো না, তোমরা তো নর্মাল ফিটনেস করছো। তো যখন লোকেরা করতে পারে তো তোমরাও করতে পারবে। আচ্ছা, এইখানে আমি জিজ্ঞেস করবো যে নর্মাল লোক তো বাদ দিলাম, তোমার মান্থলি কত খরচা হয়, মানে এই প্রফেশনালি ট্রেন করতে গিয়ে বা ডায়েট করতে গিয়ে? খরচা হয়, দেখো সত্যি কথা বলতে, আমিও তো মানুষ, আমাকেও অনেক জিনিস দেখতে হয়। অনেক সময় আমার ক্ষেত্রেও হোয়ে প্রোটিন নেওয়াটা অনেক সময় এফোর্ড করতে পারি না। আচ্ছা, অন ক্যামেরাই বলছি, পারি না, কারণ এটাতে লজ্জার কিছু বিষয় নেই, পারি না। যখন পারি, কারণ আমার যদি হোয়ে প্রোটিন নিচ্ছি, আমার কিন্তু 2 কেজি হোয়ে প্রোটিন চলে যায়, আর হোয়ে প্রোটিনের যা প্রাইস এখন মোটামুটি ভালোই প্রাইস চলে যায়। যখন পারি না তখন আমি আলাদা ফুডের মাধ্যমে ইয়ে করি, বা ওখানে আমি ব্যালেন্স এভাবে করি কি অন্য ফুডের মাধ্যমে যাতে ক্যালোরিটা আমি বাড়িয়ে রাখতে পারি, ব্যালেন্স করতে হয়। বাট আমার খরচা হয়ে যায়, যদি প্রেপের খরচা বলো, নর্মালি ডায়েট ফায়েটে নিয়ে কম করে হলেও ন্যাচুরালি মান্থলি 10,000-এর কাছাকাছি তো হবেই খরচা, মানে ন্যাচুরালি কম করে বলছি। আর বাকি পুরো খরচা কত হয়েছে সেটা আমি হিসাবও করি না। যখন ধরো তুমি কোনো কম্পিটিশন খেলবে, ওই মুহূর্তে কি ওটা খরচাটা এক্সট্রা? হ্যাঁ, খরচাটা অনেক সময় বেড়ে যায়, কারণ তখন কিছু কিছু সাপ্লিমেন্ট আমি ইউজ করে থাকি, ওমেগা 3 ইউজ করে থাকি। হোয়ে প্রোটিনে, যেহেতু প্রোটিনের পরিমাণটা বাড়াতে হয়, প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিই। ধরো তুমি গেইনিং ফেজে প্রোটিনের পরিমাণটা অতটা বাড়াতে না পারলেও তোমাকে ওই ফেজেতে প্রোটিনের পরিমাণটা বাড়াতেই হবে, ঠিক আছে? তো সব কিছু মেনটেন করতে হয়, বাট হয়ে যায় ভগবানের আশীর্বাদে। কফি লাভার। আচ্ছা, এখানে আমি একটা জিনিস জানতে চাইবো, ধরো কারোর বাজেট নেই, সে কফি ইউজ করছে, ওটা কি ঠিক? বাজেট না থাকলে তো ভাই কফি ইউজ করতেই হবে। আচ্ছা, বুঝতে দেখাই, কফির কোনো অল্টারনেটিভ আর আছে, মানে ওই কম বাজেটে? কফির অল্টারনেটিভ ইন এ সেন্স অনেকে, দেখো কফিটা বেসিক্যালি লোক কেন নিচ্ছে, কি তোমার সিএনএস আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তোমার ওয়ার্কআউট করার সময় ফোকাস বাড়াচ্ছে, তুমি ব্যায়ামটা ভালো করে করতে পারছো। আমি মনে করি যদি কোনো ব্যক্তির প্রি ওয়ার্কআউট মিল ভালো থাকে, সে ধরো 1 থেকে 1.5 ঘন্টা আগে কার্বোহাইড্রেট ভালো করে নিয়েছে, তার বডিতে এনার্জি আছে, তা তো এনার্জির জন্য তো বাকি কিছু দরকার হচ্ছে না। হ্যাঁ, এখন ব্যস্ততময় জীবন, কেউ ধরো প্রি ওয়ার্কআউট মিলটা ভালো করে নিতে পারলো না, দেন সেক্ষেত্রে সে কফির জায়গায় যদি বাজেট ভালো থাকে তাহলে প্রি ওয়ার্কআউট ইউজ করতে পারে, আর যদি না থাকে তাহলে বিটরুট জুস ইউজ করতে পারে। আচ্ছা, বেস্ট প্রি ওয়ার্কআউট কি হতে পারে? বেস্ট প্রি ওয়ার্কআউট মিলের কথা বলছো? মিলের ভাত, আলু সেদ্ধ, টক দই। কতক্ষণ মতো আগে নেওয়া উচিত? 1.5 থেকে 2 ঘন্টা আগে। পোস্ট ওয়ার্কআউট সব থেকে ভালো কি হতে পারে? পোস্ট ওয়ার্কআউট ওখানেও কার্বোহাইড্রেট কিছু রাখো, এবং যে কোনো তোমার ফেভারিট কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন। আচ্ছা, আর প্রি ওয়ার্কআউটও প্রোটিন নিতে পারো ওখানে। জিম চলাকালীন কি কিছু খাওয়া যাবে? হ্যাঁ, জিম চলাকালীন কিছু সাপ্লিমেন্টস আছে, সেগুলো খেতে পারে লোক। BCAA আছে, ব্রাঞ্চ চেইন অ্যামিনো অ্যাসিড খেতে পারে। EA আছে, এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, যদি কারোর সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষমতা নেই, সে অল্টারনেটিভ কি ইউজ করতে পারে? গ্লুকন-ডি খাও না, অসুবিধার কি আছে? গ্লুকন-ডি কোনো অসুবিধা নেই। আরে ভাই, মরে তো যাবে না বস, ঠিকই থাকবে, অসুবিধার কিছু নেই। আর মেন জিনিস না, আমি কিছু কিছু জিনিস, এবারে এগুলো তো অনেক হেট পাবো, বাট আমি বলি না, বাট দেখো আমি অনেস্টির সঙ্গে কাজ করি। আমি মনে করি কিছু কিছু জিনিস না, মার্কেট অনেক ভালো হয়, কোম্পানিজের মার্কেট অনেক ভালো, মার্কেটিং অনেক ভালো হয়, বাট ওগুলো ছাড়াও হয় বডি। ফর অ্যান এক্সাম্পল, তুমি ধরো BCAA ইউজ করছো, ব্রাঞ্চ চেইন অ্যামিনো অ্যাসিড। ব্রাঞ্চ চেইন অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি আছে? 3টে অ্যামিনো অ্যাসিড আছে, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন 2:1:1 অনুপাতে আছে। কোনো ব্যক্তির হোয়াট ইজ প্রোটিন? প্রোটিনের মধ্যে তো 9 এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড আছে। তুমি যদি তোমার সারাদিনের প্রোটিন অ্যামাউন্ট ঠিক রাখো তাহলেই তো হবে, মানে BCAA যে নিতেই হবে এর তো কোনো মানে নেই। আমার কথা হলো এইটা, নিতে পারে, মানে কোনো ক্ষতিকারক কিছু নয়, BCAA নিতে পারে, বাট এরকম নয় যে অনেকের মাইন্ডে এটা যেন না ঢুকে যায় যে এইগুলো ছাড়া হবে না, প্রি ওয়ার্কআউট ছাড়া হবে না।
এরকম অনেক লোককে আমি দেখেছি যে আগে নিজেরাই প্রি ওয়ার্কআউট ছাড়া করতো, যখন স্পন্সার্ড হয়ে গেছে ইউজ দিস, মানে করছো ভালো জিনিস, প্রি ওয়ার্কআউট ভালো জিনিস। যদি কফির জায়গায় কেউ প্রি ওয়ার্কআউট ইউজ করছে দেন ইটস গুড, কারণ কফিতে খালি ক্যাফাইন থাকছে, কিন্তু প্রি ওয়ার্কআউটের মধ্যে ক্যাফাইনও থাকছে, বিটা অ্যালানাইনও থাকছে, সিট্রুলিন ম্যালেটও থাকছে, এলার্জিনাইনও থাকছে। ইটস গুড, এটা বেটার কাজ করবে কফির থেকে। বাট যাদের বাজেট নেই তারা কি করবে? আমি যখন প্রথম জিম শুরু করেছিলাম একটা জিনিস আমি মানে অনেকে বলতো জিম চলাকালীন জল খাওয়া যাবে না, তখন আমি যদি জিজ্ঞেস করলাম কেন খাওয়া যাবে না, দেখিস না এই আর্মি ট্রেনিংয়ে ওদের অনেকক্ষণ দৌড়ায় কিন্তু জল দেয় না। তো এই ব্যাপারটা কি ঠিক? জিম চলাকালীন কি সত্যি জল খাওয়া যায় না? জিম চলাকালীন জল খাও, জল খেতেই হবে। হ্যাঁ, ডোন্ট লেট ইউর বডি ডিহাইড্রেট হতে দিও না বডিকে, জল খাও। আমি তো প্রত্যেক সেটের পরে এরকম নয় যে পেট ভর্তি জল খাচ্ছি, বাট 1 সিপ 2 সিপ করে আমি জল খেতে থাকি। জল খাওয়াটা দরকার। এরকম অনেকই ব্যাপার আছে কি ভাই ফ্যান চলছে, ভাই ফ্যান বন্ধ করে দে, এইখানে একটা কথা জিজ্ঞেস করবো, এসি জিমে নাকি জিম করলে ভালো জিম হয় না, এরকম মানে ব্যাপার লোকাল নয়। লোকেরা বলে আর কি। এরকম কোনো ব্যাপার নয়। আমিও তো এসি জিমে জিম করছি। হ্যাঁ, আমি শুরু হয়তো নর্মাল আয়রন জিম থেকে করেছিলাম, আয়রনের ঠাং সেটার এবার কি হয় জানো তো, যারা আয়রন জিম থেকে উঠে এসছে না, ওদের আয়রন জিমের প্রতি একটা ভালোবাসা আলাদা থাকে। যেমন আমি উঠে এসেছি, হ্যাঁ, তো আমার আয়রন জিমের প্রতি ভালোবাসা আছে। বাট এইটা যদি কেউ বলছে এসি জিমে হয় না, মিসগাইড করছে, এরকম কিছু ব্যাপার নয়। তোমার বডি খুব স্মার্ট, তোমার বডি, অনেকে বলে না ঘাম না বেরোলে বডি কি করে হবে, ফ্যানটা বন্ধ করে দে। আমি শুনেছি, আমি নিজে শুনেছি। তোমার বডি খুব চালাক। তোমার যখন শীতকালে তুমি যাচ্ছ, বাইকটা চালাচ্ছ, দেখবে তোমার বডি জানে কিন্তু ঠান্ডা লাগছে, বডি কি করছে, সিভারিং, তুমি কাঁপছো। কেন কাঁপছো? যাতে তোমার বডি হিট প্রডিউস করতে পারছে। গরমকালে খুব গরম, তো বডি ব্যালেন্স করছে টেম্পারেচার। কি করে ব্যালেন্স করছে? তোমার বডি থেকে দেখবে ঘাম বেরোচ্ছে, আর যখনই ঘাম বেরোচ্ছে দেখবে বাইরের হাওয়া লাগলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বডি খুব চালাক, ওরও এগুলো মিথ, করতেই পারে, সব জিমেই সম্ভব। তো আজকের মতো প্রায় যা কোশ্চেন ছিল আমার করেছি। যদি নেক্সট কোনো কোশ্চেন আসে, ধরো কমেন্টে কোনো কোশ্চেন এলো, তো তোমার যদি টাইম থাকে আরেকবার টাইম দিও। একদম ফিল ফ্রি টু কমেন্ট, যে কোনো প্রশ্ন হয় করতে পারে। যদি সেরকম বেসিক প্রশ্ন আসে তাহলে আরেকটা পডকাস্ট অবশ্যই করা যাবে। অবভিয়াসলি। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে। থ্যাংক ইউ নাজিম। একদম। তো আজকের পডকাস্টটা এখানে শেষ করলাম। আর এই পডকাস্টে আমি যতটা পারি কোয়েশ্চেন কভার করার চেষ্টা করেছি আমার মতো করে। যদি এইগুলো ছাড়াও কোনো কোয়েশ্চেন বাকি থেকে যায় তো তোমরা কমেন্টে জানাতে পারো। যদি সেরকম বেশি অ্যামাউন্টে কোয়েশ্চেন হয় তাহলে দাদার সাথে আরও একটা পডকাস্ট করা যাবে। আশা করি জিম রিলেটেড প্রায় সব প্রশ্নই আমি কভার করেছি, বাট তাও যদি কিছু বাকি থেকে যায়। তো আজকের ভিডিওতে এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পডকাস্টে। আজকের মতো গুড বাই, টেক কেয়ার।